আপনার নামটা একটু বলেন। আমার পুরো নাম হচ্ছে লামিয়া আহমেদ হিমু। লামিয়া আহমেদ হিমু। আচ্ছা হিমু, আপনি শুরু করেন আপনার ছোটবেলা থেকে, তারপরে ক্রোনোলজিক্যালি আমরা স্টেপ বাই স্টেপ যেটা জানাতে পারবো। যেহেতু আমার বাবা একজন বিজনেসম্যান আর আমার বাবা ছিল গ্রামের মেম্বার, তো সেই হিসেবে আমাদের বাসায় প্রাধান্যটা অনেক বেশি। তো মানে আমাদের এলাকাতে আমাদের ফ্যামিলিটাকে অনেক বেশি প্রাধান্য দেওয়া হয়। আমি তো প্রভাবশালী ফ্যামিলি। আচ্ছা, হ্যাঁ, বাবা বিজনেস করেন? হ্যাঁ, বিজনেসম্যান। কোটি কোটি টাকার মালিক? হ্যাঁ, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে। আচ্ছা, কয় ভাই বোন আপনারা? আমরা 2 বোন 1 ভাই। আমি ফ্যামিলি বড়, তারপর ছোট এক বোন আছে, সবার ছোট ভাই। আচ্ছা, তো আপনার বাবা কিসের বিজনেস করেন? আমাদের শিপ আছে 2টা। শিপ বলতে যে এই নদী দিয়ে যে শিপগুলো যায়, এগুলো যে বালু তোলার যেগুলোর কথা? না না, তাহলে কয়তলা শিপ? যেগুলো ইন্ডিয়া বা বিভিন্ন জায়গায় যে মালামাল গুলো আনে, বাইরের কান্ট্রিতে যেগুলো যায়, চট্টগ্রাম, কক্সবাজার যেগুলো। বুঝেন কত বড় লোকের সামনে বসে আছে, এই জন্য শীষ বাজালাম আজকে আমি। ওকে, দাঁড়ান, আপনার বিয়ে শাদী হয়েছে, আপনার কয়টা বোন আছে বলছিলেন? আমরা একজন। ওকে, জি বলুন তারপর। তো সেই হিসেবে ছোটবেলা থেকে অনেক আদর পেয়ে বড় হয়েছেন? হ্যাঁ, যেহেতু বাড়ির বড় মেয়ে বা আমার বড় সন্তান, সেই হিসেবে ছোটবেলা থেকে কিছু চাওয়ার আগে পেয়ে গেছি। জি। আর ছোটবেলা থেকে অনেক ভালো স্কুলে পড়াশোনা করছি। তো সেই হিসেবে তো বাবা প্রথমে সৌদি আরব ছিলেন জি। কয়েক বছর। তো ওখান থেকে বিজনেস মানে শিফট করার পর বাংলাদেশে চলে আসেন। বাংলাদেশে চলে আসেন, হ্যাঁ। জি। তো ক্লাস 5-এ আমি হঠাৎ একদিন সিরিয়াসলি অসুস্থ হয়ে পড়ি। অসুস্থ হয়েছে আমার হঠাৎ মাথায় 2 সাইডের যে রগটা আছে ওখান থেকে প্রচন্ড ব্যথা শুরু হতো। তো আমি সিরিয়াসলি হয়ে যেতাম। হঠাৎ করে এটা হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, হঠাৎ। মানে যখন সিরিয়াসলি হওয়ার আগে ব্যথাটা যখন অনুভব করতাম তখন বুঝতে পারতাম যে আমার ব্যথা হইতেছে প্রচন্ড ভাবে। আচ্ছা আচ্ছা। তখন সিরিয়াসলি হয়ে যেতাম। পরে বাবা সাথে সাথে আমাকে ঢাকা হসপিটালে এসে ল্যাবে ভর্তি করলেন? হ্যাঁ, ভর্তি করেন। তো ওখানে ডাক্তার দেখানো হয়, অ্যাপোলো তো দেখানো হয়, মানে বিভিন্ন ধরনের সব জায়গায় দৌড়াদৌড়ি করেন। তো তারপরও সুস্থ হয় নাই। তারপর প্রায় 1 মাস এরকম চলে। 1 মাস এভাবে মানে কোনোভাবে সুস্থ হয়েছিলাম না, আরো বেশি অসুস্থ হয়ে পড়তেছিলাম। মানে ডেভেলপ হতেছিল না, আচ্ছা। অবস্থা খারাপের দিকে যাচ্ছিল। তো হঠাৎ আমার বাবা আমাকে ইন্ডিয়া নিয়ে যেতে চাইছিল ডাক্তার দেখানোর জন্য। যেহেতু ফ্যামিলি অনেক ভালো অবস্থা, সেহেতু বাবা বাইরে চিকিৎসা করতে চেয়েছিল। তারপর হঠাৎ একটা ডাক্তারের কথা শুনলাম মগবাজার তাকুয়া হসপিটাল। জি। তো ওখানে ডাক্তার সামদারা মাকসুদ স্যার, ওনাকে দেখানোর পর একটু ডেভেলপ করি। তারপর ডেভেলপ করার পরে আস্তে আস্তে প্রায় 2 মাস এরকম ভাবে চলে, স্কুলে যেতে পারি নাই। আচ্ছা। 2 মাস তো স্কুলে যাওয়া হয় না, পড়াশোনা সম্পূর্ণভাবে নিষেধ। মানে পড়াশোনা একদম অফ ছিল? অফ ছিল। ডাক্তার নিষেধ করছে যে মাথায় মধ্যে কোনো চাপ পড়া নিষেধ, টোটালি নিষেধ। ততক্ষণে কি আইডেন্টিফাই করা গেছে যে আপনার কি সমস্যা, মাথায় কি সমস্যা? না, ততক্ষণ ধরা পড়েনি? কোনো রোগ ধরা পড়ে না। আচ্ছা। এখন তারপর সুস্থ হওয়ার পরে 2 মাস পর স্কুলে যাই। মানে আমি চাইতেছিলাম যে আমার পিএসসি পরীক্ষার জন্য ভালো হয়। আচ্ছা। এত কষ্ট করে পড়াশোনাটা করছি, তারপর 2 মাস ক্লাস না করা সত্ত্বেও পিএসসি পরীক্ষা দেই। তো আল্লাহর রহমতে গোল্ডেন প্লাস আসে। বাহ বাহ, ইউ আর মেরিটোরিয়াস। তারপর গোল্ডেন প্লাস আসে। তো তারপর 6-এ ওখানে 10 পর্যন্ত ওই স্কুলে পড়াশোনা করি। আচ্ছা। তো ক্লাস 8-এ মানে জিএসসি পরীক্ষার আগে আমার আপন খালাতো বোন, তো আমার খালাতো বোনের বিয়ে, ক্লাস 8-এ পড়ি, স্কুল অনেক কড়া, ছুটি দিবে না। তো 4টা বাজে ক্লাস শেষ হয়। আচ্ছা। তো বাবা বলতেছে ছুটি যেতে দিবে না, আমি তোমাকে 4টা বাজে ক্লাস শেষ, তোমাকে পার্লারে নিয়ে যাও, তখন তোমাকে সাজা নিয়ে আসবো। সবাই আগে যাক, তোমাকে পরে নিয়ে যাবো। জি। তো বাবা বাইকে করে আমরা নিয়ে আসছে, সাজগুলো যে আসছি খালামণির বাসায়। তো ভাইয়ের অনেক মানে আমার খালাতো বোনের হাজবেন্ডের নাম হচ্ছে শামীম। আচ্ছা। তো শামীম ভাইয়ের অনেক ফ্রেন্ডরা আসছে। তো ফ্রেন্ডরা এসে লাল শাড়ি পরছি, তো মানে ডাকতেছে, মানে ওরা ফান করতেছে। আচ্ছা। বাট আমি বিয়ে বাড়িতে টুকটাক যেটা হয়, তো আমি কারো কেয়ার করতেছি না। আমি ভাবছি যে যেমন বলুক। তো তারপর ফার্স্ট দিন কোনো কারোর সাথে ফ্রেন্ডের সাথে কোনো কথা হয় না আমার, কারণ ওই দিন তারপরের দিন আমার ক্লাস ছিল। আমাদের স্কুলটা হচ্ছে এরকম, টিচাররা রাত্রেবেলা গার্ড দিতে আসে যে স্টুডেন্টটা পড়তেছে কিনা। তো এটা করে তো আমার বাসায় চলে যেতে হবো, সবাই আছে, বাট আমি চলে গেছি আমার বাবার সাথে বাসায়, যে পড়াশোনা করতেছি। পড়াশোনা করার পর ওই দিন আর কি কারোর সাথে কোনো টাইম দেওয়া হয়নি। তো তারপরের দিন আসছি আবার সকালে, আসার পর আম্মু ছিল খালামণি বাসা, বাট আমি আর বাবা বাসায় ছিলাম। তো আসার পরে ফার্স্ট খিচুড়ি খেয়ে আবার ক্লাসে চলে গেছি। ক্লাসে চলে যাওয়ার পরে আবার দুপুরে আসছি। আসার পরে ভাইয়ের ফ্রেন্ডরা সবাই আসছে। আসার পরে ভাইয়ের এক ফ্রেন্ড আমাকে বলতেছে, চাপু আপনার নাম্বারটা দেন। তো আমি বলছি আমি ফোন ইউজ করি না। মানে ভাইয়ার এক ফ্রেন্ড, মানে শামীম ভাইয়ের ফ্রেন্ড। শামীম ভাই সম্পর্কে আপনার জন্য কি হলো? মানে যে খালাতো বোনের বিয়ে, ওই খালাতো বোনের হবু হাজবেন্ড। ওকে ওকে, মানে যে খালাতো, আপনার আপন খালাতো বোন? হ্যাঁ। তো আপন খালাতো বোনের যে তোমার এক সম্পর্কে এক ধরনের দুলাভাই হচ্ছে? হ্যাঁ, দুলাভাই। আচ্ছা, তো দুলাভাইয়ের কোন এক ফ্রেন্ড আপনাকে বলছে যে আপু ফোন নাম্বারটা দেন। তো ফোন নাম্বার চাওয়ার পর আমি আর কি ফোন নাম্বারটা দিয়ে নেই। তারপর আরেকটা ফ্রেন্ড আসে আমাকে জাস্ট টিস্যুর ভেতর ফোন নাম্বারটা মানে কাগজে লিখে আমাকে হাতে ধরা দিছে, একটা পিছিয়ে পাঠিয়ে দিছে। অন্য ফ্রেন্ড এটা আবার। আচ্ছা। ভাইয়ের নাম্বার দেওয়ার পর এখন কতক্ষণ আমি তো টিস্যুটা নিছি, বলতেছে আপু আপনাকে টিস্যু দিছে একজন।
তো আমি দেখতেছি ভেতরে শক্ত শক্ত লাগতেছে। তো আমি খুলছি, খুলে আবার দেখি ফোন নাম্বার। আচ্ছা, তো দেখার পর তারপর আবার দেখি আরেকটা ফ্রেন্ড আসে আমার এই নাম্বার সাথতেছে। তো নাম্বার মানে একদিন সাজুগুজু করে যাওয়ার পরে মোটামুটি এই ঘটনা ঘটে গেছে। আপনি দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর, এবং আমার মনে হয় যেটা যে গ্রামের বা ফ্যামিলি সবাই সেটা অ্যাড্রেস করতো ইনফ্যাক্ট। হ্যাঁ, তারপর এখন নাম্বার সাথে পরে আমি বলতেছি যে দেখেন আপনার আরেকটা ফ্রেন্ড আমাকে এই নাম্বারটা দিয়ে গেছে। আচ্ছা, তো আমি কারো নাম্বারটা নিয়ে নিয়ে যে নাম্বারটা ফ্রেন্ডটা দিয়ে গেছে ওটা আবার তাকে ফেরত দিয়ে দিয়েছি আমি। আচ্ছা, তো তারপরের দিন তো ছেলের বাসা যায়, তৃতীয় দিন আমিও বাসা যাই নাই। ভাইয়ের ফ্রেন্ড মানে ও আমার খালাতো বোনকে জিজ্ঞেস করছে যে হিমা পয়সা নেই, জিজ্ঞেস করেছে যে আপনি অনুষ্ঠানে গেছেন কিনা বা কোনো কিছু। হিমা পয়সা নেই। ফাইন, তার আগে আমি এখন একটু ইমরানের কাছে যাই। ফাইন, আপনার কাছ থেকে এখানে ফিরবো। ইমরান, এই যে কাগজে নাম্বার টাম্বার লেখার ব্যাপার, এটা কি ওর ক্ষেত্রেই প্রথম ছিল নাকি এর আগেও এরকম হয়েছে টুকটাক? আজকে কিন্তু বলতে হবে সবকিছু। এইটা ওর ক্ষেত্রে ফার্স্ট। আপনি এরকম সাহস করলেন কেন? আপনি তখন কি করছিলেন? আমি তখন কিছুই করতাম না, মানে বেকার ছিলাম। আমি জবের জন্য অনেক Try ট্রাই করছেন। করতাম, বিজনেসের জন্য তো ওকে দেখে বাইরে যাওয়ার জন্য অনেক বেশি ট্রাই ওকে দেখে করছি। কি মনে হলো যে কারণে নাম্বারটা ভালো লাগছে, আচ্ছা। দেখে অনেক কিউট লাগছে। ও লাল শাড়ি পরে আসছিল তো অনেক বেশি ভালো লাগছে। ক্লাস 7 এ পড়েন তখন আপনি, না ক্লাস 8 এ? ক্লাস 8 এ। তো আপনি সাহস করে নাম্বারটা দিয়ে দিলেন? হ্যাঁ, দিয়ে দিলাম। পরের দিন জিজ্ঞেস করছিলেন যে এসছে কিনা? পরের দিন আমি ওই ফ্রেন্ডদের বাসায় গেছি লাঞ্চের সময়, তো তখন যাই দেখো নাই। আচ্ছা, খালতুমনকে জিজ্ঞেস করলাম হেমু আসছে নাকি, আচ্ছা, পরে বললো যে না, ও তো আজকে আর আসবে না। তখন আমি মন খারাপ করে চলে আসলাম। ওকে। বাট আপনি কি মানে ওই প্রথম দেখার পরই যেটা হয় যে দুনিয়াটা ওলটপালট হয়ে যাচ্ছে, বাংলা সিনেমাতে আমরা যেটা দেখি আকাশ পাতাল মানে সবকিছু এফোর ওপর হয়ে যাচ্ছে, ওরকম কোনো ব্যাপার স্যাপার ছিল কিনা? না, ওইরকম কোনো ব্যাপার ছিল না। ব্যাপার ছিল না। আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ বলেন হিমু, তারপর কি হলো? তারপর ও কয়েকদিন পরে দেখি আমার স্কুলে আসছে। তো আমার যে হেড টিচার উনি আবার আমার মামা হন। আচ্ছা, তো ও আসছে, আসার পর ও আমাকে দেখেনি কখনো, ও 2-3 বারে গেছে। তো আমি ওকে সবসময় দেখতাম, দেখে ক্লাসে চলে যেতাম, বেরোতাম না ওই দেখা। আচ্ছা, তারপর 1 বছর পরে ক্লাস 9-এ 9/10/2015 আচ্ছা, তখন 9-এ তারপর ও আমার এক দুলাভাই ছিল, মানে আমার এটা আবার অন্য খালাতো বোনের হাজবেন্ড। আচ্ছা, খালাতো বোনের হাজবেন্ড আবার 2 ছোট বোনকে প্রাইভেট পড়াতো। তো উনি আবার স্কুলের টিচার ছিল। তো আমি যেহেতু কমার্স নিয়েছি, ওই ভাইয়াও কমার্সের টিচার। তো ভাইয়া আমাকে পাশে প্রাইভেট পড়াতে আসতো। তো ওই সময় ভাইয়া সবকিছু জানতো ওর সম্পর্কে। তো একদিন আমি কিছুর জন্য অনেক মন খারাপ ছিল, তো অল্পতে আমার হঠাৎ কেন যে একটা ফিলিংস হইতো, মানে হঠাৎ, কোনো কারণ ছাড়াই? না কারণ ছাড়া। তো আমি ভাইয়াকে শেয়ার করলাম যে ভাইয়া এরকম এরকম হঠাৎ হঠাৎ মনে পড়ে একটা ফিলিংস হয়। আচ্ছা, পরে ভাই বলো ওর নাম্বার তোমার কাছে আছে, তো তুমি কথা বলো। আচ্ছা, ইন দ্য মিন টাইম ওর নাম্বার টাম্বার দিয়ে যোগাযোগ রাখি নাই নাকি যোগাযোগ রাখি? না, ও এটা জানি না যে আমার বাসা কোথায়, এটা জানে না। আপনি নাম্বারটা যখন দিয়ে ওকে পেলেন না বা ওর খোঁজ খবরও জানেন না, তখন কি হয়েছে? আপনি আপনার জায়গা থেকে ভুলে গিয়েছেন বিষয়টা নাকি ইমরান? নাকি তারপরও আপনি না, মাঝে মাঝে? সম্পূর্ণভাবে ভুলে যায় না, কোনো একটা জায়গায় ছিল অল্প একটু। আচ্ছা, তো আপনি কি করতেন ওই সময়টাতে? আপনি কি ওকে দেখার জন্য রাস্তায় দাঁড়ানো বা অন্য কোথাও না, মাঝে মধ্যে ওদের স্কুলে গেতাম, গিয়ে আপনি দাঁড়িয়ে থাকতেন ওকে এক নজর দেখা যায় কিনা? হ্যাঁ। ওকে, ফাইন, ইন্টারেস্টিং। তারপর আমি ওকে ফোন দেই। তো মানে ওই দিন আমি আমার খালাতো বোনের বাসায় বেড়াতে গেছি। তো ওই দিন রাত্রে এই ভাইয়ের নাম্বারটা দিছে। তো আমি ওকে ফোন দেই। ফোন দেওয়ার পর আমি বলতেছি হ্যালো আসসালামু আলাইকুম। তো ও বলতেছে, ও সালাম অ্যান্সার নিছে। তারপর বলতেছে হ্যাঁ কে বলতেছেন? তো আমি বলছি আপনার পরিচিত কেউ, দেখেন চিনতে পারেন কিনা। তো ও বলতেছে যে আচ্ছা আপনি কি আমার কোনো খালাতো বোন? আপনি কোন সময় খালাতো বোনের মতো লাগতেছে, আপনি কোন সময় ফান করতেছেন, মানে কোনো খালাতো বোন আমার? তো আমি বলতেছি না আপনি কোনো খালাতো বোন না। তো বলছে আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে 10 মিনিট পর ফোন দিতেছি। ও সময় খাইতেছিল। আচ্ছা, তখন রাত 11:15 বাজে। জি। 10 মিনিট পর কল ব্যাক করছে। তো আমি আবার সালাম দিছি। তো বলতেছি আচ্ছা সত্যি করে বলেন আপনি কে? পরে বলছি আমি হিমু, শাইম ভাইয়ের শালি, চিনতে পারছেন? তো বলতেছে ও হ্যাঁ, তারপর বিয়ান সাহেব কেমন আছেন? আচ্ছা দাঁড়ান, আপনি যে এরকম ফোন নাম্বার দিয়েও পাত্তা পেলেন না, প্রায় 1-1.5 বছর পরে সে ফোন দিচ্ছে আপনাকে, দিয়ে সালাম টালাম দিচ্ছে, আপনি যখন চিনতে পারলেন যে না সেই হিমু, আপনি তখন কোনো রিলেশনশিপেও নাই, তো কেমন লাগছিল আপনার মধ্যে? তখন আমার অনেক ভালো লাগতেছিল, বাস কি বলবো, অনেক বেশি পাইয়া গেছি বা এরকম কিছু একটা? দেখেছি না, আসলে বিষয়টা এরকম না। তো আপনি ওর ফোন কল আপনি রিটার্ন পেয়েছেন এবং কথাবার্তা বলছিলেন, তারপর? আমি ফান করতেছিলাম ওর সাথে। বলতেছি আপনি কি আমাকে বিয়ে করবেন? ফার্স্ট কথা। সিরিয়াসলি? হ্যাঁ। মানে এটা কি আপনার প্ল্যান ছিল যে এরকম যে আপনি এই কথাটা বলবেন, নাকি হঠাৎ করে বের হয়ে গেছে? না, আমার প্ল্যানই ছিল এটা, যে দেখবো তার মানে প্রতিক্রিয়াটা কি হয়। আচ্ছা দাঁড়ান, আপনি কি বলেছিলেন ইমরান? তো ও বলছে ফার্স্টে ফোন দিয়ে বলছে যে আপনি কি আমাকে বিয়ে করবেন? তো আমি তো শুনে একদমই অবাক। হ্যাঁ, মেঘ না চাইতে বৃষ্টি, হ্যাঁ, সাথে ঝড়ও আছে, হ্যাঁ ঝড় 10 নম্বর বিপদ সংকেত আছে। হ্যাঁ। ওকে। তো পরে আমি বললাম যে তুমি তো না, সরি আমি আপনি করে বলতে হ্যাঁ। তখন।
আপনি তো আমার ব্যাপারে কিছু জানেন না, আমি আপনার ব্যাপারে কিছু জানি না, আমরা কথা এই বলি। একটু বড় সমস্যা ছেলেদের, বিলিভ মি, ছেলেটা প্রেম করার জন্য জান দিয়ে দিবে, যখনই বিয়ের কথাটা আসবে তখনই ছেলেটা অনেক বেশি হিসেবে হয়ে যাবে। এটা তো জানেন না, ওটা জানেন না, আমি কিন্তু চাকরি করি না, এটা এরকম না এরকম না, কোথায় রাখবো আপনাকে, আলটিমেটলি তখন বাহানাটা শুরু হয়। ওকে বলেন। হ্যাঁ, ওরা বলতেছিলাম যে আমার ব্যাপারে আপনি জানেন, আমি আপনার ব্যাপারে জানি, তারপর আমরা বিয়েটা করি। Right. আর এখন আমি বেকার, ওরে আমি সবকিছুই খুইলা বললাম হ্যাঁ। আমার ফ্যামিলি। ওকে, পরে ও বললে ওকে। আপনি ব্যাপারটাকে সিরিয়াসলি নিয়ে ফেললেন, মানে ওকে বলে কেন রাজি করার না? আপনার তো উচিত ছিল বলার না আমাকে কালকে বিয়ে করতে হবে। না আমি তোকে ফান করার জন্য বলতেছিলাম, তো সিরিয়াসলি বলি নাই। আচ্ছা, কিন্তু এইটা আমি বুঝি নাই যে ও Seriously নিয়ে নিয়েছে। সিরিয়াসলি নেই। রাইট, অ্যান্সারটা অনেক সিরিয়াস ছিল, সেটাই বলতেছি। হ্যাঁ, তারপর কি হলো হিমু? তারপর ও বলতেছে যে আমি কি আপনার সাথে, আমি কি আপনাকে তুমি করে বলতে পারি? হুম। তো আমি বলতেছি হ্যাঁ অবশ্যই বলেন, আমি তো আপনাকে বয়স অনেক ছোট, হুম। তুমি বলতে পারেন। তো ও বলতেছে যে তাহলে আমরা আজকে সারা রাত কথা বলতে পারি? আমি বলছি ঠিক আছে, সমস্যা নেই বলেন। এই কথাটা বলার পর হঠাৎ ফোনটা অফ হয়ে যায়, মানে আমার ফোনটা। সারা রাত ফোন নিয়ে বসে থাকেন ইমরান এবার। ভেরি পেইনফুল, এইগুলা প্রত্যেকের লাইফে কম বেশি ফেস করেছে ইনফ্যাক্ট। হ্যাঁ, তারপর? ফোনটা অবশ্য আমার ছিল না, এটা ছিল আমার যে খালাদুমের হাজবেন্ড। আচ্ছা, ও ওই ওনার নাম্বার থেকে আপনি ফোন দিয়েছিলেন? ফোনটা চার্জ ছিল না, আচ্ছা, তো অফ হয়ে যায়। তো আমি ফোনটা চার্জ দিয়ে রাখি, সকালে ঘুম থেকে উঠে ফোনটা অন করছি, একটু পরে আর ফোন। আপনি সারা রাত জেগেছিলেন ইমরান? হ্যাঁ, সারা রাত জেগে থাকি নাই, অনেক রাত পর্যন্ত জেগেছিলাম, অনেকগুলো সিগারেট খাইছি, অনেক টেনশন হয়েছিল, আচ্ছা, ওকে, অনেক পেন হয়েছিল। ওকে, তারপর? তো জি বলতেছে যে নাস্তা করছেন? আমি বলছি হ্যাঁ করছি। তো বলতেছে আজকে স্কুলে যাবেন না? আমি বলছি হ্যাঁ স্কুলে যাবো। পরে বলতে তাহলে আমি আসি, দেখা করবো আপনার সাথে। তারপর আমি বলছি আচ্ছা ঠিক আছে আসেন, সমস্যা নেই। যেহেতু ওর প্রতি আমার একটা ভালো লাগা আগে তৈরি হয়েছিল, হুম হুম, তো সে হিসেবে ও আসতেই পারে, আমার একটা ভালো লাগা কাজ করছে, ও আসবে জি, ওই হিসেবে। তো আমি স্কুলে গেছি, টিফিন টাইম। তো আমার এক ফ্রেন্ডের সাথে আমি বলছি, সব শেয়ার করতাম। আমি বলছি যে এমন এমন আজকে আসবে, ওর সাথে কথা হয়েছে। তো আর আমি দাঁড়িয়ে আছি, আমাদের স্কুলের ভেতরে একটা দোকান ছিল, ছোট দোকান। জি, তো ওখানেও আসছে। আসার পর স্কুলের ভেতরে এমন একটা নিয়ম ছিল যে স্যাররা টিচাররা দাঁড়িয়ে থাকতো, মানে কোনো ছেলে মেয়ের সাথে কথা বলতে পারতো না, মেয়েরা গেটে বাইরে যেতে পারতো না। আচ্ছা, মানে গ্রামীণ স্কুলের সাধারণত এত করা হয় না। আচ্ছা, আমি ওর সাথে কোনো কথা বলতে পারতেছিলাম না, ও শুধু হাই দিছে হুম। মেসেজটুকুই। তো ওই দিন বিকেলে আমি ওই আপুর বাসা থেকে আমার বাসায় চলে আসি স্কুল থেকে। তো আমার বাবার আপন চাচাতো বোন, তো তখন বিয়ে হয় নাই, আপুর মানে ফুপুকে আমি সব শেয়ার করছি যে এমন এমন, তো আমি দেখো কথা বলতে পারবো না ওর সাথে। তো ফুপু বলতেছে ঠিক আছে, তো আমার ফোন দিয়ে কথা বললো। তো পুপুর ফোন দিয়ে প্রতিদিন বিকেলে কথা বলতাম, বিকেলে আর সন্ধ্যায় কথা হইতো, সকালে কথা হইতো। তো এইভাবে ও আমার সম্পর্কে জানতেছে, আমি ওর সম্পর্কে জানতেছি। তো বলতেছে যে দেখো আমার ফ্যামিলি কিন্তু তোমার ফ্যামিলির মতো অতটাই না, মানে সবকিছু বলছে, ক্লিয়ারলি বলছে। তো আমি কিন্তু তোমাকে ওভাবে হ্যাপি করতে পারবো না, তুমি ছোটবেলা থেকে যেভাবে বড় হয়েছো ওভাবে বড় হতে পারবা না, মানে যখন যা চাইছো সাথে সাথে পাইছো, হুম হুম হুম, বাট আমার কাছে আসলে ওটা পাইবা না। আচ্ছা, হয়তো বা আমি তোমাকে আমার ভালোবাসা দিয়ে হ্যাপি করতে পারবো, বাট যে চাইছো ওটা পাবো, অবশ্যই পাবা, একটু টাইম লাগবে, আমাকে একটু টাইম দিতে হবে। হুম হুম, মানে ওটা তো আমি সাথে দিতে পারবো না তোমার বাবার মতো। তো আমি বলছি ঠিক আছে আমার সমস্যা নেই, আমাকে একটু ভালোবাসলেই হবে। তো এটা বলছি। তো এখন একদিন আমি একটা ফোন কিনি লুকায় আমার ফ্রেন্ডকে দিয়া, আচ্ছা, ওর সাথে কথা বলার জন্য। ফোন কেনার পর ফুপুর বাসায় ফোন চার্জ দিতাম, ফুপু চার্জ দিত লুকায়া, যেহেতু ফুপুর ফোন ছিল একটা, ফুবু হেল্প করতে এসব ব্যাপারে। আচ্ছা, মানে সেমে ছিল, আমার থেকে 2 বছর চিনি আছে, ও আচ্ছা আচ্ছা, সেজন্য আচ্ছা, help করতো। তো তারপর লুকায় কথা বলতেছি, বেশিরভাগ কথাটা হতো মেসেজে। আর ও আমার সাথে এভাবে কথা বলতো যে সারাদিন কি করছে এটা বলতো, মানে নেক্সট দিন কি করবে, আমি সাথে কেমন আছি, কি করছি জিজ্ঞেস করতে, বাট আমি কোনো অ্যান্সার দিতে পারতাম না। কেন? আমি ঘুমাসতাম, আমার পাশে আমার দাদু থাকতো। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি, মানে ও যা বলার বলে যাচ্ছে, হ্যাঁ, আপনি আমি শুধু শুনে। মানে ফোন লুকায় কম্বল গায়ে দিয়া কানে হেডফোন লাগায় শুনতেছে ওর কথা, শুধু রিপ্লাই করতে পারতেছি না। তো আমাকে বলতেছে ঠিক আছে, এটা এক ধরনের পেইনফুল না? অনেক বস, অনেক painful। আমার ওর কথা অনেক শুনতে মনে চাইতো, অ্যান্সার জানতে মনে চাইতো, বাট জানতে পারতাম না। শুধু একটাই আমাদের এখানে ছিল, পয়েন্ট ছিল যে যদি কোনো কিছু ইয়েস হয় তাহলে ও এটা আচ্ছা, sound করে তাহলে আমি বুঝবো। ওকে, তারপর? এভাবে 3-4 মাস যায়, ফোন কেউ যায় না, ফোনের ব্যাপারটা। তো একদিন হঠাৎ মানে কিছু, হ্যাঁ একদিন হঠাৎ আমার ফোনটা ধরাই খা যায় বাসায়, হুম হুম, আম্মু বুঝে যায়। আচ্ছা, তো আম্মু বুঝে যাওয়ার পর ফোনটা নিয়ে যায়, হুম, নিয়ে যাওয়ার পর বুঝেই ভাবে যে আমার মানে ব্লেজারের পকেটে আমি স্কুলে যাওয়ার সময় মানে কার্ড, রিচার্জ কার্ড আছে, রিচার্জ কার্ড রেখে গেছিলাম, ফোনে যে রিচার্জ কার্ড। আচ্ছা আচ্ছা, তো আম্মু ব্লেজার ওয়াশিং মেশিনে ধুইতে দিবে, হুম। ওই সময় পকেট চেক করতেছে, তো পেয়ে গেছে। হুম। পেয়ে যাওয়ার পরে আম্মু তো এখন বাসায় আসার পর জিজ্ঞেস করছে যে তোর পকেটে এটা কিভাবে আসলো, তোর কাছে কোনো ফোন টোন নাই, আর বাসায় গ্রামীণ ফোন মানে গ্রামীণ সিম কেউ চালায় না, তখন আমি নিছি। আচ্ছা, তো বলতেছে এটা তো আমাদের কারো সিম না, হুম হুম, গ্রামীণ সিম। রাইট, তো
বলছে যে তুই সত্যিটা বল কিভাবে হয়েছে। পরে আমি বলছি যে হ্যাঁ আমি ফোন মানে আমি বলেছি যে আমি প্রথমে অস্বীকার করছি যে আমি তো জানি না। পরে আম্মু বলছে যে ঠিক আছে। পরে বাবা পাশের রুমে ছিল, বাবা শুনে গেছে। তো বাবা এমনি তো অনেক ভালো বাট অনেক রাগী মানুষ। আচ্ছা, তো বাবা আসার পর যে হইতেছে সত্যি করে বল যে কি হয়েছে। আমি শিওর তোর কাছে ফোন আছে। তো দেখি যে এখন আগের তুলনায় তুই ঘুমাস কম, অসুস্থ থাকস, ঘুম না আসলে পড়াশোনা ঠিক মতো করতে পারছিস না। তাহলে কি হলো, মাথার পেইনটা কি ততদিনের শেষ? শেষ না, মাথায় পেনটা হচ্ছে ততদিনে মানে আমি মোটামুটি সুস্থ, তখন আর পেনটা হইতেছে না। আচ্ছা, তো পেনটা আমার তখনই হয় যখন আমি টেনশন করি। হুম। এভাবে বাবা আসার পর বসে তো আমি বলতেছি যে বাবা আমি ফোন চালানি। তো বাবা বলতেছে তুই তো আমার মেয়ে, আমি বুঝতেছি, আমি তো তোর বুঝি, তুই ফোন চালাস সত্যি করে পর। তো আমি বুঝতে পরে বাবা থাপ্পড় দিছে আমার ও ফার্স্ট দিন ওর জন্য। এর আগে বাবা কখনো আমাকে হাত তুলে নেই। এই জীবনে প্রথম গায়ে হাত হ্যাঁ, তুললো? জীবনে প্রথম গায়ে হাত তুলছে। আচ্ছা, তারপর আমার মানে অনেক কষ্ট লাগছে আমার যে বাবা প্রথম গায়ে হাত তুলছে। হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি। আমি কান্না করে দিছি। তো তারপর বাবা বলতেছে যে দেখ তোর আগে কখনো আমি হাত তুলি নাই, ফার্স্ট তুই মিথ্যা বলার জন্য তোর আগে হাত তুলছি, সত্যিটা এখন বলে দে, তা না হলে কিন্তু আমি আমার রাগ উঠলে জানাস আমি কন্ট্রোল করতে পারবো না। তো আমি বলছি যে হ্যাঁ আমি ফোন চালাই। পরে বাবা বলতেছে তাহলে ফোনটা আমার দিয়ে দে। তো আমি কি করবো, বাবার ফোনটা দিয়েছি। ফোনটা দিয়ে দেওয়ার পরে ফার্স্ট ফোন ধরা খেলাম প্রথম দিন। এক সপ্তাহ পরে আমি আরেকটা ফোন কিনছি। আচ্ছা, হ্যাঁ, তো মানে ওটা ফুপুর দ্বারা আমি জানাই দিছি যে ফোন ধরা গেছি, তুমি টেনশন করো না। তো মাত্র একটা থাপ্পড় খেয়েছি, টেনশনের কোনো কারণ নাই। ফার্স্ট প্রেম করলে এইসব দিয়ে একটা স্যাক্রিফাইস করতেই হয়, কিছু করার থাকে না। হ্যাঁ বলেন। সেকেন্ড টাইম যখন ফোন কিনি, ফোন কেনার পর একদিন ও বাবা ঢাকা গেছে, ঢাকা আসছে। ঢাকা আসার পর আমি বলতেছি যে বাবা তো ঢাকা গেছে, তো বলতেছে যে তোমার আমাকে দেখতে মন চাইছে, তো তুমি, আমি বলতেছি ঠিক আছে তাহলে আমি তোমার বাইকে করে ঘুরবো আজকে, তুমি আসো। ইমরানকে বলছেন? হ্যাঁ ইমরানকে বলতেছি। তো ও বলতেছে যে ঠিক আছে আমি আসতেছি। তারপর ও 5 মিনিট পরে দেখা বাসার সামনে এসে আমার মেসেজ দিয়েছে যে আমি তো আসছি, তুমি আসো। তো আম্মুর তখন জ্বর আসছিল অনেক, আম্মু শোয়া ছিল, তো বাসায় আব্বু ছিল না, ত্রিপুরা। তো আমি রাস্তায় গেছি, রাস্তায় যাওয়ার পর আমি জাস্ট ও আমার জড়া ধরছে ফার্স্ট টাইম, ওটা দুজন জড়া ধরছি। জড়া ধরার পর পরে আমি বলতেছি যে তোমার বাইকে করে ঘুরবো, চলো তুমি আমার নিয়ে যাও বাইকে করে। তো এই সময় হঠাৎ আমার আম্মু চলে আসছে। ওকে, আম্মু চলে আসছে আমাকে খোঁজার জন্য। আচ্ছা, না না শিওর। ও আপনি মাইকে আমাকে জড়াই ধরে অনেক কান্না করছে যে আমি এই বাসায় থাকবো না, আমাকে নিয়ে যাও, মানে আমি ফার্স্ট তোমাকে ছাড়া বাঁচবো না। ও আচ্ছা আচ্ছা, অনেক কান্না করতেছিল। পরে আমি ওরে বারবারই বোঝাইতে চাইছি যে পাগলামি কইরো না, আমি নিব, আমি তোমাকে বিয়ে করবো, বাট একটু টাইম লাগবে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো তখন আপনি কিছু করেন না? তখন আমার বাইরে যাওয়ার জন্য ট্রাই চলতেছে। আচ্ছা, আমার প্ল্যান ছিল যে আমি বাইরে যাওয়ার আগে ওর বিয়ে করে সাথে তারপরে চলে বিয়ে যাবো। করে যাবো। আচ্ছা, ঠিক আছে, আচ্ছা। আমার ফ্যামিলিকে জানাবো, আচ্ছা আচ্ছা এরকম কিছু। আচ্ছা, তো আমাকে কিছুতেই ছাড়তেছে না, ও জড়ায় ধরে রাখছে শক্ত করে, আমি কোনোভাবে ছুটাইতে পারতেছিলাম না। তো এই লোকজনের মধ্যেই? হ্যাঁ, না লোকজন কিছু না, তারপরে ও আচ্ছা আচ্ছা। তো কিছুক্ষণের পরেই ওর মা টর্চ লাইট নিয়ে বেরোইছে। আমি তো ভয় নাই, আমি ওর বারবার বলতেছি তুমি আমাকে ছাড়ো, দেখলে তোমারই প্রবলেম হবে, আমার কোনো প্রবলেম হবে না, আচ্ছা। কারণ আমি ছেলে মানুষ, তুমি মেয়ে মানুষ। ছিল যে প্রবলেম হয় হোক, হ্যাঁ, প্রবলেম হলে হোক, তারপরে তোমাকে ছাড়বো না, আমি তোমার সাথে যাবো। আটবিট কেমন ছিল? পরে আমি ধাক্কাটা ছড়া আমি চলে আসছি। Okay. হার্টবিট তো অনেক বেশি, টেম্পারেচার অনেক বেশি ছিল। মানে কি আপনি ওটা ধাক্কা দিয়ে ফালা দিয়ে আপনি বাইক নিয়ে আমি ধাক্কাটা সরাই দিছি, সরাই দিয়ে আমি বাইক একটু দূরে নিয়ে স্টার্ট করছি। ও ফেটে যাচ্ছে রীতিমতো কথা আজকে আমার, অনেক লাউডলি বলতেছে বোধহয়। ওকে, তারপরে কি হলো হিমু? হ্যাঁ তারপর মা তো আসলো টর্চ লাইট নিয়ে। হ্যাঁ তারপর আমি এখন মা চলে আসছে, হ্যাঁ। ও চলে গেছে। তো আমি এখন এত রাতে বের হয়ে আসছি, কখনো বাসা থেকে আমি বাসা তখন কম বের হতাম। জি। এখন আমি কি করব, তো আমাদের ওখানে একটা প্রজেক্ট আছে আমাদের বাসার সাথেই। জি। তো আমি প্রজেক্টে ওখানে যাই লুকাইছি যে যাতে আমার কেউ না দেখে। তো এত রাতে বের হয়েছি কি নাকি ভাববো। তারপর ওর প্রতি একটু রাগ হতেছিল, কেন আমাকে ফালাই রেখে গেল? রেখে চলে গেল। আমি ওর জন্য এত রাতে কষ্ট করে বের হয়ে আসলাম। তো ওর জন্য বাবার কাছে প্রথম থাপ্পড় খাইছি, হ্যাঁ তারপর আমাকে রেখে চলে গেল। তো আমি ওখানে দাঁড়ায় দাঁড়ায় আছি, অনেক কান্না করতেছি। তো ও আমাকে 12 ফোন দিয়েছে, হিমু তুমি বাসায় চলে যাও। হ্যাঁ। মানে ও 12 ফোন দিয়েছে আমার। জি। তো আমি বলতেছি না আমি যাবো না বাসা, আমি বাসায় যাবো না, তুমি আমার নিয়ে গেলে না কেন, আমি বাসায় যাবো না। বস এই কথাগুলো আমি বলি, হ্যাঁ শিওর। তো ও আমাকে মেসেজ, আমি আইসা পড়ছে, আমি ওর ফোন ব্যাক করছি হ্যাঁ। যে তুমি কই। ও বলতেছে আমি জানি না। তো আমি বারবার রিকোয়েস্ট করতেছি, ও বলতেছে না। আমি বলতেছি তুমি কই, আমার অনেক টেনশন হইতেছে, বলো প্লিজ। তো পরে বলতেছে যে আমি বাসার বাইরে। আচ্ছা, কি বলো কি তুমি এত রাত্রে বাসার বাইরে? তো আমি নানা ভাবে ভয়
দিছি যে বাসায় যাওয়ার জন্য। আচ্ছা। আমি বলছি যে কুকুর আসবে, শিয়াল আসবে, সাপ আসবে, ভূতে ধরবে, ঠিক আছে। ও কোনো কিছু মানতেছে না, ওর জিত, আমি ওর রেখে কেন চলে আসলাম, ঠিক আছে। তো পরে আমার মাথায় কোনো কিছু কাজ করতেছিল না। এদিক দিয়ে আমার ফ্রেন্ড সবাই খবর হয়ে গেছে যে আমি মেয়ে নিয়ে চলে আসছি, ঠিক আছে। অলরেডি 2-3 জনের ফোন চলে আসতে, এক ফ্রেন্ডে ফোন দিছে যে বন্ধু মিষ্টি খাওয়াবা না, ঠিক আছে। তো আমি বললাম যে কিসের মিষ্টি। পরে বলে যে মানে বলে তুমি চৈতাপাথর থেকে এক মেয়ে নিয়ে আসছো ভাগায়া। পরে আমি কই না তো। তো কিছুক্ষণ পরে ওর খালতো বোন আমাকে ফোন দিছে যে ভাই আপনি কই? আমি বাসায়। কই সত্যি বলেন? আমি কই হ্যাঁ আমি বাসায়, আমি তো খাইতে বসছিলাম। পরে বলতেছে হিমু কোথায়? পরে আমি কই তো আমি জানি না। তো ওর খালতো বোন বলতেছে ভাই যোগ করেন না, অনেক টেনশন নিতেছে, ওর পাওয়া যাচ্ছে না। টর্চ লাইটের কি পাওয়ার আপনারা চিন্তা করেন দেখেন। তো সরি বস, ওর আম্মু কিন্তু আমাদের দেখে নাই, আচ্ছা আচ্ছা, ওরাও দেখে নাই, বুঝতে পেরেছি। হ্যাঁ, ঠিক আছে। পরে আমি ওর বারবার ফোন দিতেছি, ও কোনোভাবেই বাসা যাবে না। আচ্ছা এটা পুরো খবর হয়ে গেছে, আমি ওকে নিয়ে চলে আসছি, ঠিক আছে। ওরা পাওয়া যাইতেছে না। তো পরবর্তীতে কি করব ওরা অনেকভাবে রিকোয়েস্ট করতেছি। তো ওর খালতো বোন তো আমার পরিচিত যে টিচার, ঠিক আছে, ওই বাইরে ফোন দিলাম যে ভাইয়া হিমু ওইখানে আছে, আপনি সিঙ্গেল যায় ওকে নিয়ে আসেন, এটাই বলছে। ও তারপর ওকে, হিমু তারপর ভাইয়ের ফোনটা মেবি লাউডলি ছিল, পাশে আমার দাদা ছিল, সবাই খুঁজতেছিল যেহেতু। জি তো শোনার পর আমার আঙ্কেল আসছে, আসার পর আমাকে নিয়ে গেছে। তখন ও জানে না, এখনো পর্যন্ত কেউ জানে না যে আমি ওদিন রাত্রে ওর সাথে দেখা করছি। আমি ফার্স্ট আপনার কাছে বললাম, এখানে এসে বললাম। ওকে ওকে, তারপর ওই দিনের মতো বাসায় চলে যায়। তো বাবা বলতেছে তোমার কাছে আরেকটা ফোন আছে, এটা আমি আবার শুই, তুমি ওর সাথে দেখা করছো। আচ্ছা ওর সাথে দেখা করছো মানে কি? বাবা কি জানলো ওর ব্যাপারে এর আগে? হ্যাঁ, যেদিন ফার্স্ট ফোন ধরা খাই সেদিনই বাবা, ও একটা মিস্টেক হয়ে গেছে জি। মাঝখানে। ফার্স্ট ফোনটা ধরা খাই সেদিনই আমার মা ওর ফোন দেয় আচ্ছা সেকেন্ড টাইম, ওটুকু বলুক। আচ্ছা, হ্যাঁ আপনি বলেন। হ্যাঁ, ওর আম্মু আমাকে ফোন দেয়, আমার আন্টি হ্যাঁ। ফোন দেয়। হ্যাঁ। তো পরবর্তীতে আমি তো একটা অনুষ্ঠানে ছিলাম, তো আমি কিছু বুঝতেছিলাম না। পরে আমি ফোনটা কেটে দিয়ে আমি সাইডে চলে আসি, পরে ফোনটা ব্যাক করি, পরে সালাম দেই, পরে বলতেছে যে আমি হিমুর আম্মু, তো তুমি তো হিমুকে পছন্দ করো। ডিরেক্টলি ভাবে জিজ্ঞেস করেছে? হ্যাঁ, ডিরেক্টলি জিজ্ঞেস করতেছে। মানে তার আগে আপনার সঙ্গে কথাও বলেনি হিমু, আপনার মা যে ছেলেটাকে জিজ্ঞেস করছে যে এটা কে? পর বলছে আম্মু, আমি তখন বাবার নাম জানতাম না, সত্যি কথা সেটা, শুধু ওরাই জানতাম যে অনেম ইমরান আর বাইরে মুর্শিদপুর, আচ্ছা ব্যাস এটুকুই। এর বাইরে কিছু জানেন না? হ্যাঁ। এবং আপনি পছন্দ ওর করেন না, ব্যাপারটা আমাকে বলছে, বাট আমার মনে নেই, আমি ওটা মনে রাখার ই করি নাই। প্রয়োজন মনে করেন? হ্যাঁ। আপনি কি মাকে বলেছিলেন যে মা আমি ওই ছেলেটাকে পছন্দ না, করি? যেদিন ফার্স্ট ফোনটা ধরা খাই সেদিন বাবা যে মারলো, জি। বাবা জিজ্ঞেস করতেছে, পরে আমি বলতেছে তুমি যাও, আমি ওকে জিজ্ঞেস করি, আমার কাছে বলবে, হয়তো তোমার সামনে বলতে ই করতেছে না। তো আর মা বলতেছে যে তুই কার সাথে কথা বলছিস, সত্যি বরাবর কার জন্য? তুই তো কারোর সাথে কথা বলার জন্য ফোনটা কিনছস, ফ্রেন্ডদের সাথে কথা বলতে হলে তো তুই আমার ফোনটা দিতে পারতি। রাইট। তো আমি বলছি যে হ্যাঁ বলছি, তো কি হয়েছে? মানে আমি সবসময় যা বলার সরাসরি বলে দিই, যাকে যা বলার। আচ্ছা। তো আমি বলতেছি হ্যাঁ বলছি, তো কি হয়েছে? আমার লাইফ, আমি তো বলতে পারি, স্বাভাবিক, আমার একটা ফ্রেন্ড থাকতেই পারে, ভালো ফ্রেন্ড। তো শুধু ফ্রেন্ড হলে তো আমার ফোন দিয়ে বলতে পারতি, ফ্রেন্ডের থেকে বেশি। আমি বলছি হ্যাঁ ফ্রেন্ডের থেকে বেশি। তো বলতেছে যে কে? পরে আমি বলছি যে এমন এমন বাসা মুর্শিদপুর, নাম ইমরান। ও আচ্ছা, তার মানে আপনার কাছ থেকে কিছুটা হলো ইনফর্ম আপনার মা। হ্যাঁ, তারপরে কি হলো ইমরান? তো আমি আন্টিকে ফোন ব্যাক করি পরবর্তীতে, পরে জিজ্ঞেস করতেছে তুমি কি হিমুরে পছন্দ করো, ভালোবাসো? আমি হ্যাঁ আমি ওকে অনেক ভালোবাসি। পরে আন্টি জিজ্ঞেস করতেছে ওর কি বিয়ে করবো? হ্যাঁ আমি বিয়ে করবো, তো তোমার বাসা থেকে প্রস্তাব পাঠাও। পরে আমি একটু ভয় পেয়ে গেছি, এত তাড়াতাড়ি সব কিভাবে, মানে ঠিক আছে। হিমু ফোন দিয়ে ফার্স্ট টাইম বলে যে তুমি কি আমাকে বিয়ে করবা, আবার হিমুর মাও ফোন দিয়ে বলতেছে, বেচারি কিন্তু এদিকে সৌদি আরবের জন্য দৌড়দৌড়ি করতেছে, কখন সৌদি আরবের ভিসাটা লাগবে। হ্যাঁ। ওকে। তো পরবর্তীতে আন্টি বলছে যে আন্টি আমাকে 3 দিন সময় দিতে হবে। তো আন্টি বলছে না, তোমাকে 3 দিন সময় দেওয়া যাবে না, তোমাকে জাস্ট 1 দিনের সময় দিব, 1 দিনের মধ্যে তোমার গার্জেন পাঠাবা বা তোমার যে কোনো রিলেটিভ পাঠাবা, ঠিক আছে। তো পরবর্তীতে একদিন তো চলে গেল, তারপরের দিন সকালে পরবর্তীতে আন্টি আমাকে সময় দিল 1 দিনে। তো তারপরের দিন আমি আর ফোন ব্যাক করি না বা কোনো যোগাযোগ করি নাই। তারপরের দিন যোগাযোগ করছি, আমার এক চাচতো মামা আছে, ওনার নাম হয়েছে মেরাজ। তো ওই মামারে আমি ফোন করাই। তারপরে ফোন করানোর পরে ওর আম্মু বলতেছে, হিমুর আম্মু বলতেছে যে আজকে ফোন দিছেন কেন? আমি তো গতকালকের কথা বলছি, তো টাইম ওভার হয়ে গেছে, এখন কিছু হবে না, ঠিক আছে। পরে আমার মামা বোঝাইতেছে যে ও এখনো প্রতিষ্ঠিত হয় নাই বা ও কিছুই করতেছে না, ও বেকার, আর আপনার মেয়েও ছোট, আপনার মেয়ে পড়ালেখা শেষ করুক, ও প্রতিষ্ঠিত হোক, তারপরে আমরা একটা কিছু করি। পরে বলতেছে না না এটা হবে না, আমি একদিনে সময় দিছি, সো ভুইলা যাও রে, ব্যাস এই পর্যন্ত ক্লোজ। ওকে, তারপর কি হলো হিমু? তো আমার মা বলতেছে যে আমার ফ্যামিলি আমাকে বুঝাতেছিল যে দেখ ওকে একদিন সময় দিছি, বাট ও কিছু করে নাই, তার মানে তোকে রিয়েল ভাবে লাভ করে না, মানে আমাকে বোঝানোর জন্য এটা বলতেছে। তো আমি বলতেছি যে একদিন সময় দিয়ে কিভাবে হবে, ও তো বেকার, তোমাদের তো বোঝা উচিত এভাবে। তারপর ফোনটা ধরা খেয়ে গেছি,
মানে সেকেন্ড ফুটেজে ধরা গেছি, মানে রাস্তা আসার পর, এটা তো ফার্স্ট টাইমে কথা গেল। তো ধরা খাওয়ার পর আসে তো আমার প্রায় 7 মাস কোনো কন্ট্যাক্ট ছিল না। তো ও এর মধ্যে আবার আমার খালাতো বোনকে ফোন করতো, মানে আমার যারা রিলেটিভ আছে সবাইকে ফোন করতো, মামাতো ভাই এই তো আর কি। হ্যাঁ মামাতো ভাইকে ফোন করতো। তো আমার যে ভাই আছে আমাকে পড়াইতো, প্লাস ওর আগে থেকে পরিচিত জি। ভাই প্রতিদিন আমার বাসা আসতেছে, আমাকে পড়াইতেছে, ও জানতো এটা। তো ভাইরে বলতেছে যে ভাই প্লিজ একবার ওর সাথে কথা বলে দেন, যদি একবার বলে দেন ও আমার সাথে মানে রিলেশন রাখুক বা না রাখুক, আমার সাথে একবার কথা বলতে চাই যে ও কেমন আছে। Okay. আমি ওই দিন ওকে ভেবে রেখে চলে আসছি, আচ্ছা মানে ওটা বলতেছে, মানে ও নিজে অপরাধ বোধ করতেছে যে রেখে চলে গেছে। আচ্ছা বলতো প্রতিদিন আসে, যেদিন যেদিন ফোন করতো ভাই ওই দিন আসে বলতো যে এমন এমন ইমরান তোমার ফোন দিতে বলছে। আমি কি বলবো মানে এখন আমি বলছি যে আমি ওরে বলছি, তো এটুকু বলছি। তো আমি বলছি যে ঠিক আছে, পরে বলছি যে এই জন নাম্বার, তুমি ওর এই সময় পর একটু ফোন দিও, আচ্ছা একবারের জন্য ফোন দিও, অনেক রিকোয়েস্ট করছে, কান্না করছে, তো ফোন দিও। তো আমি বলছি আচ্ছা ঠিক আছে ফোন দেবো। এখানে আমার চাচির বাসায়, মানে আমাদের বাসায় আমার চাচির বাসায় একসাথে, তো চাচিদের বাসায় একটা লোক থাকতো পাবনার আচ্ছা থাকতো। পর উনারকে আমি বলি যে আপনার ফোনটা একদিন জমা লাগবে। পরে বলতেছে না, তোমার বাবা জানা গেলে পরে অন্যরকম, বাবাকে সবাই আমি ভয় পায়, সবাই ভয় পায়। আমার খালাতো বোন যে আছে, আমার ফুপাতো বোন, সবাই আমার বাবাকে ভয় পায়। আচ্ছা আমি বলতেছি যে কেউ জানবে না, ঠিক আছে আমি আপনাকে 500 টাকা দিই, আপনি আমাকে ফোনটা দেন, ওকে মানে ওর সাথে জাস্ট কথা বলার জন্য। বুঝতে পেরেছি। হ্যাঁ তো আমি যখন টাকার কথাটা বলছি তখন ওই রাজি হয়ে গেছে। তো বলছে ঠিক আছে দাও, আমি টাকা দিয়ে ফোনটা নিয়ে আসি এক রাত্রের জন্য। তো আমি করে ফোন দিছি, বাইরের নাম্বার ফার্স্ট মিস কল দিছি। তো ও ফোন ব্যাক করছে সাথে সাথে। ফোন ব্যাক করার পর বলতেছে হ্যালো। পরে আমি তো কথা বলতে পারছি না, পাশে দাদু আছে, ও বুঝতে পারছি যে এটা আমি, যেহেতু আমি কথা বলতেছি না। পরে বলতে তুমি কি হিমু, তুই যদি হিমু হও তো একটু কাশি দাও। তো আমি কাশি দিছি। তো বলতেছে যে কেমন আছো, সরি। পাসওয়ার্ড ছিল কাশি। হ্যাঁ। ওকে ও বলতেছে যে আমি ওই তোমাকে রেখে চলে আসছি, আসলে আমি বুঝতে পারি না যেরকম হবো, বা আমাদের দুজনে ভুল ছিল ওই দিন, আচ্ছা ওইটা বলতেছে। তো আমি বলছি যে জীবনে ফার্স্ট টাইম আপনাকে ও হাক করেছিল রাইট সেই দিন। হ্যাঁ। ওই দিনের স্মৃতিটা অন্যরকম, মানে হেভেনলি হতে পারতো, স্বর্গীয় অনুভূতি হতে পারতো, কিন্তু আলটিমেটলি এমন আতঙ্কের মধ্যে চলে গেছেন যে এর পরের বার হাক করতে গেলে অন্তত 15-20 বার চিন্তা করতে হবে হ্যাঁ। যে কেউ টর্চ লাইট নিয়ে আসতেছে কি। রাইট। ওকে তো 7 মাস পর কথা, তো ফিলিংসটা অনেক বেশি হতেছিল যে 7 মাস পর আমার সাথে কথা বলতেছি। তো এই 7 মাসে গ্যাপের ভেতর না, মানে আমাদের রিলেশনটা আমার কাছে মনে হতেছিল যে আমাদের ভালোবাসাটা বাড়তেছিল, মানে গ্যাপ যে আছে তা আমাদের কমতেছিল না। এক্স্যাক্টলি, গ্যাপ হলে কিন্তু লাভ বাড়ে। হ্যাঁ, মানে আর বাড়তেছে, রাইট ওকে আমি আর বেশি বেশি মিস করতেছি। রাইট। তো এমন আছে যে আমার সাইড লিখতে দিছে, আমি খাতার ভিতর ওর নাম লিখে ফেলছি, ও এরকম হয়েছে আমার। একদম পুরো সিনেমাটিক। হ্যাঁ, ও আমি বেঞ্চের ভিতর ওর নাম লিখে রাখছি, হাতের ভিতর ওর নাম লিখে রাখতাম। আপনি এরকম- কোথায় কোথায় লিখতেন ইমরান? বাস আমি কোথাও লিখি নাই, বাট আমি বাইরে যাওয়ার পরে টাইম অনেক কম পাইতাম, বিজনেস নিয়ে, চাকরির জব নিয়ে অনেক টেনশনে থাকতাম, ফ্যামিলির টেনশন সবকিছু মিলে। ইন দ্য মিনটাইম কি আপনি দেশের বাইরে চলে গিয়েছিলেন নাকি ওই 7 মাসের গ্যাপে? না, হ্যাঁ, হ্যাঁ, ও 7 মাসের যখন gap আপনি এ দেশের বাইরে চলে গেছেন, চলে গেছে। মানে যাওয়ার আগে ওর সঙ্গে কথা হয়নি? হ্যাঁ, ওর সাথে ক্লোজ হওয়ার আমি 2 মাস পরে চলে গেছি। ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ তারপর ওই দিন থেকে প্রতিদিন রাত্রেবেলা আমি ওই আন্টির কাছে ফোনটা নিয়ে আসতাম, ওর সাথে এভাবে কন্ট্যাক্ট হইতো। তো ও আমি বলতেছে যে এভাবে তুমি অন্য ফোন নিয়ে কথা বলো, তো আমি একটা ফোন পাঠিয়ে দিই। তো ও ফার্স্ট ওই দিন আমাকে ফার্স্ট গিফট ওর ফোন, আচ্ছা, দেশের বাইরে থেকে? হ্যাঁ, ফোনটা পাঠানোর পর আমি আমার এক ফ্রেন্ডের মাধ্যমে ফোনটা আনাই। হুম। আনার পর 3 নাম্বার ফোন? হ্যাঁ, 3 নাম্বার ফোন আমার। এভাবে চলতেছে, ভালো চলতেছে। তো জাস্ট 17 দিন গেছে, 17 দিন যাওয়ার পর আমি ওই পাবনের যে আন্টি, ওনার ওই ফোনটা চার্জ দিই, প্লাস ওনাকে মাঝে মাঝে টাকা দিয়ে দিছি আচ্ছা যেন আমার বাবাকে না জানে। আচ্ছা একদিন ফোন উনি যখন ফার্স্ট ফোনটা দেখে আমার, তখনই বলতেছে যে হিমু তোমার ফোনটা আমাকে দিয়ে দাও, মানে ফোনটা তো অনেক দামি, ধরা খেলে তো তোমার ফোনটা শেষ, তুমি আমার ফোনটা নাও। তো আমি বলতেছি যে আমি আপনাকে একটা ফোন কিনে দেবো, দামি ফোন কিনে দেবো, বাট ওর ফার্স্ট গিফট আমি এটা দিতে পারবো না। এখন ওনার ঘরে একদিন ফোনটা চার্জ, 17 দিনের দিন ফোনটা চার্জে দিয়ে আসছি। দিয়ে আসার পর উনি বলতেছে, আমি সন্ধ্যাবেলা গেছি যে আন্টি ফোনটা দেন, সন্ধ্যা হয়ে গেছে, পরে তো আম্মা আসতে দেবে না। পরে বলতেছে যে ঘরে থেকে নেনো, যেখান থেকে চার্জ দিছো। তো ঘরে গেছি, যে আপুর ফোনটা আনতে গেছি, দেখি ফোন নাই। তো আমি বলছি আন্টি ফোনটা তো ওখানে নাই, অনেক ধরে রাখছেন? পরে বলতেছে নাম তো রাখি নাই, তাহলে মনে হয় হারাই গেছে। তারপর ওই দিন আমি বাসায় অনেক কান্নাকাটি করি, আম্মু জিজ্ঞেস করছে কি হয়েছে, বসি আগের মতো মাথা ব্যথা করতেছে অনেক, বুঝে নেয় যে আমার অর্জনে কান্না করতেছি, ফার্স্ট গিফট হারাই গেছে দেখা। তো এইভাবে মানে থার্ড ফোন হারাই গেল, 3টা ফোন চলে গেছে। কয়েকদিন পর, তারও 1 সপ্তাহ পর ও আমার জন্য আরেকটা ফোন পাঠাইছে। আরেকটা ফোন পাঠানোর পর এভাবে আবার কথা বলতেছি। এই ফোনটা আবার আমি কি করছি, ফোনটার সাথে নিয়ে ওয়াশরুমে যায় গোসল করে ফোনটা রেখে চলে আসছে। ওকে। তো আমার কাছে আবার ফোনটা ধরা গেছি। তো এইচএসসি এক্সামের আগে ফোনটা ধরা খাওয়ার পরে ওর সাথে আমার প্রায় 1 মাসে মানে কোনো যোগাযোগ ছিল না মাঝখানে। আচ্ছা এক্সামের 15 দিন আগে থেকে এক্সাম শেষ হওয়ার
পর পর্যন্ত ছিল না। পরে এক্সামের রেজাল্ট একটু খারাপ আসে, ওর সাথে কথা বলার কারণে 4.89 আসে আচ্ছা রেজাল্ট। তাছাড়া 8-এ আর 5-এ দুটো গুড A+ আসছে। ওকে অনেক কান্নাকাটি করি, পরে বাবা বুঝায় যে দেখ যা হবার হয়েছে, তো এটা না মন খারাপ করিস না, মন খারাপ করলে নেক্সট তো পড়াশোনা খারাপ হবো, তো তুই এখন কোথায় ভর্তি হবি, গ্রামে ভর্তি হবি না ঢাকা চলে যাবি। তো আমি আমার ছোটোবেলা থেকে সবাই ছিল যে আমি ক্যাম্পিয়ন কলেজে পড়বো। বাবা ক্যাম্পিয়ন কলেজে যোগাযোগ করে, তো ওখানে ভর্তি হই। ওর সাথে আমার যোগাযোগ নেই তখন, টোটালি অফ। ক্যাম্পিয়ন কলেজে ভর্তি হওয়ার পর এখন মানে আমার একটা ফ্রেন্ড আছে, ফ্রেন্ডের আরেকটা কথা বলতেছি আমি, যে ক্লাস 10-এ পরীক্ষা দেওয়ার পরে মাঝখানে একবার যোগাযোগ হয়েছিল বন্ধের মধ্যে ওর সাথে আমার। তখন আমার সাথে আমার এক রিলেটিভ, মানে আমার মামাতো বোনের বিয়ে হয়েছে, যার সাথে মামাতো বোনের মানে খালা শ্বশুরের ছেলের সাথে, মানে খালা শ্বশুর দেবরের সাথে আমার বিয়ে ঠিক হয় মোটামুটি। ইন দ্য মিন টাইম এই সময়টার মধ্যে মানে ওই যে ফোনটা ধরা খাই, ধরা খাওয়ার পর বাবা বুঝে যে আমি আর ঠিক হম না, মানে ওর জন্য পুরা পাগল ছিলাম যেটা বলে। তো মানে বাবা মুখে মুখে তর্ক করতাম ওর জন্য আমি। তো এটা হওয়ার পরে বিয়ে মোটামুটি ঠিক হয়। ঠিক হওয়ার পরে এখন ও বলতেছে, মানে আমি ওর বলি যে শুধু জাস্ট একদিন আমার দাদার ফোন দিয়ে আর মিস কল দিই, কল ব্যাক করার পরে আমি বলি যে মন যে আমার বিয়ে হয়ে গেছে, এখন আমি কী করবো, জাস্ট এটুকু বলি। বলার পর আমার কোনো কন্ট্যাক্ট হয় না। তো আমি একদিন আমার নানু বাসায় বেড়াতে গেছি বন্ধের মধ্যে। তারপর ওর এক বোনকে দিয়ে আমার ফোন করায়। ফোন করার পর বলতে আমার আম্মুর বলতেছে আমি হিমু ফ্রেন্ড, একসাথে আমরা পরীক্ষা দিচ্ছি, তো হিমুকে একটু দেওয়া যাবে। পরে আম্মু ভাবছে যেহেতু মেয়ে কণ্ঠ তো ওর ফ্রেন্ড, তো আমাকে ডাকে দিতেছে ফোন। তারপর বলতেছে যে হিমু আমি দেলভা, আমি ইমরান ভাইয়ের বোন হই, তোমার নাকি বিয়ে ঠিক হয়েছে, তো ঠিক আছে আমি তোমার সাথে দেখা করবো, তোমার সাথে কিছু কথা আছে, তোমাকে একটা ফোন দিব। ওকে তো আমি বলতেছি আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি আমার বাসায় আসো। পর বলতেছে আমি তো তোমার বাসায় আসে তোমার ফোন নাম্বারটা নিছি, তো বাসায় যে আসছিল ওটা আমার আব্বু আবার খেয়াল করছে, নোটিস করছে যে আমার বাসায় একটা মেয়ে আসে আমার ফোন নাম্বার নিয়ে গেছে। তা বাবা তখন মাইন্ডের কাজ করছে যে ওর যদি ফ্রেন্ডই হয় ফোন নাম্বার তো অবশ্যই থাকবে, আর আমার ফোন নাম্বার, তো আবার আলাদা করে কেন ফোন নাম্বার নিয়ে গেল। তার আগে আবার কয়েকদিন আগে আবার ওর জন্য ফোন ধরা গেছি, বুঝে গেছে বাবা। আম্মুর বাবার সাথে ফোন করছে একটু পরে যে তোমাকে একটা মেয়ে ফোন দিছিল। পরে আমি বলতেছে হ্যাঁ ওর একটা ফ্রেন্ড ফোন দিছিল, কি যেন নাম বললো দেলবানা কি জানো। পরে বললো যে কি বলছো রে, পরে বলছে আমি যাই না কি কথা হচ্ছে ওর সাথে, আমি তো ওখানে ছিলাম না, ফোন নিয়ে অন্য জায়গায় নিয়ে কথা বলছে। এখন বাসায় আসার পর বাবা জিজ্ঞেস করতেছে দেলভাইকে। পরে আমি বলছি যে এমন আমরা একসাথে এসএসসি পরীক্ষা দিয়েছি, তো বাবা বিশ্বাস করে না। পরে বলতেছে আমি বলছি যে কালকে আসবে তো বাসায়, বসে মানে অনেকে বিয়ে ইনভাইট করতে আসবো, মানে মিথ্যে কথা। ও আমার এটাই বলতে বসে বাসায়। তো আম্মুর বাবা বলতেছে যদি ও আসে ওর একা কথা বলতে দিবে না, ওর সাথে থাকবা। আচ্ছা তো এখন ও আসছে, তারপর দিন সকালে 11টার দিকে আসার পরে এই মেয়েটাকে তো ইমরানই পাঠিয়েছিল না? হ্যাঁ ও পাঠাইছে, আপনি বিভিন্ন বুদ্ধি করে ওনাকে পাঠিয়েছিলেন? হ্যাঁ ও কোনটা আমার জন্য অনেক হেল্প করছে। ওকে ওকে তারপর এখন ওই আপু আসার পর আম্মু তো কোনোভাবে আমায় ছাড়তেছে না, ওর সাথে আলাদাভাবে কথা বলতে পারতেছে না। ও বলতেছে আন্টি এমন আমার বিয়ে ঠিক হচ্ছে, এত তারিখে বিয়ে, মিথ্যে বলতেছে জাস্ট যে হিমুর জাতি দিয়েন এটা বলতেছে। বাবা বলতেছে ঠিক আছে বাবা আসুক, বাবাকে বলি বাবা যে জাতিতে যাবে। তো এখন ও বলতেছে যে আন্টি আপনাদের প্রজেক্টটা তো অনেক সুন্দর, আমি সবাইকে শুনছি, আমি যা দেখে আসি প্রজেক্টটা। কিসের প্রজেক্ট? প্রজেক্ট বলতে ওখানে পুকুর আছে, আচ্ছা, তারপর বিভিন্ন ফল গাছ আছে। ও খামার? হ্যাঁ খামার টাইপের, আচ্ছা কবুতর, মানে অনেক কিছু আছে ওখানে। আচ্ছা আচ্ছা। তো বলতেছে আচ্ছা ঠিক আছে যাও। তো পরে আমরা যেতেছি, তো গেছি প্রজেক্টে গেছি, যার পর বলতেছে মন ইমরান ভাই আমার কান্নাকাটি করছে ফোন দিয়া, এক কাজ করো তুমি আমার সাথে চলে আসো, আমরা ফোনের মাধ্যমে তোমাদের বিয়ে করে দিই, আপু বলতেছে। ওকে। তো আমি তো পুরো রাজি হয়ে গেছি। পরে আমি বলছি ঠিক আছে তো কবে যাবো বলো। পরে বলতেছে যে কালকে এই সময় মানে সকাল 10টা মানে 11টায় আমি মানে একটা জায়গার নাম বলছে যে লঞ্চ ঘাট, আমি ওখানে থাকবো তুমি আইসো। আচ্ছা। তো আমি বলছি ঠিক আছে। এটা কি ইমরান বলতেছে আপনাকে? না ওই আপু বলতেছে, আমার ইনফরমেশন জাস্ট দিয়ে গেছে যে আপু থাকবে, আপু আমাকে এক জায়গায় নিয়ে যাবে, তো ফোনের মাধ্যমে আমাদের কামিটা করে রাখবে, আচ্ছা, যাতে আমার কোনো কিছু বিয়ে দিতে না পারে। ওকে। তো আমিও রাজি হয়ে গেছি। রাজি হওয়ার পরে এখন তারপরের দিন আম্মু, আমার ছোট ভাইয়ের তখন এক্সাম চলতেছিল, আম্মু স্কুলে গেছে ভাইয়ের সাথে, বাবা ঢাকা গেছেন। তো এই সময় বাবা ঢাকা না, বাবা ফরিদপুর যাওয়ার কথা ছিল, তো বাবা চলে গেছেন। যাওয়ার পরে এখন আমি বের হয়েছি 11:15 থেকে, বের হওয়ার পর ওখানে গেছি আর আপু আসছে। আপু হচ্ছে বোরখা নিয়ে আসছে, বোরখা পরে জাস্ট রিক্সা ওঠার পর আপু আমার এক রিলেটিভের বাসায় নিয়ে রাখছে, আপুর এক রিলেটিভের বাসা রাখার পর এখন বাবা তো বলতেছে কোন মেয়ে আসছিল, কোন ঠিকানা বলছে, ওই ঠিকানা করো। তো বাসায় যা বাবা অনেক, যেহেতু পাওয়ারফুল আমার বাবা অনেক এলাকার মধ্যে, তো অনেক কি করতেছে, তো বলতেছে যে এখন তুমি এটা না করো, আমি সচিব বেঁধে মানে বিভিন্ন ধরনের ঠিক করাম, তুমি কি চাও। কি করেছে বাবা, কি করেছে ওখানে? বাবা মানে ওই আপুদের বাসা যায়, মানে অনেক এলাকায় যে গণমান্য লোক আছে ওনাদের নিয়ে গেছে। আচ্ছা। নিয়ে যায় মানে আপুদের বলতেছে যে ওর তো এখন 18 বছর হয় নাই, হ্যাঁ, তুই মেয়েকে নিয়ে গেছে, চুর করে নিয়ে গেছে আপনার মেয়ে। আচ্ছা।
ওই আপু আমাকে আবার ওই রিলেটিভ বাসায় রেখে আবার চলে আসছে। আচ্ছা আসে পরে ফোর্স করতেছে, বলতেছে আমি তো যাই না কোথায়। বলতেছে না তুমি 100% তুমি ওই নিয়ে গেছো। আচ্ছা, তো আপনি এর মধ্যে মানে বাসা থেকে একদম প্ল্যান করে বের হয়ে গেছে। হ্যাঁ বিয়ে করার আমি- পরে কি হতে পারে আপনি সেটা চিন্তাও করেননি? হ্যাঁ আমি জানি বের হবে, ঝামেলা হবে, আমি এটা বলছি আপুরে আচ্ছা, যাবো। আমার বাবা কিন্তু কেমন, মানে আপনি ঝামেলা হোক আর যাই হোক আপনি বিয়ে করবেন, এটা হচ্ছে মানে আমি যে কোনো মূল্য অনেক চাই। যে কোনো মূল্যে ওটা চান। হ্যাঁ ওকে চাই, ওকে আমার যাই হয়ে যাক। ওকে এখন আপু আমার ফোন, আপু আমাকে একটা ফোন আবার রেখে আসছিল ওই আপু, যে আমি তোমার সাথে কন্ট্যাক্ট করবো, ইব্রাহিম ভাই তোমার সাথে কন্ট্যাক্ট করবে। হুম। ফোন দুটা ফোন ছিল আপুর, একটা ফোন রেখে আসছে। তো এখন আপু ফোন দিতেছে মন তোমার বাবা এসে ঝামেলা করতেছে কি করবো। তো আবু আর বলতেছিল যে আপু ফোন দিয়ে আমার শুনতেছিল যে বাবা কি বলতেছে, যে বাবা তো জানে যে আপু আমার ফোন দিয়ে রাখছে। তো বাবা বলতেছিল যে যদি আমার মেয়েকে এখন আনে দাও বুঝে তো তোমার মানে আমারই তো তুমি বুঝে আমি কি করতে পারি। তো আমি কিন্তু পুলিশ হয়ে যাই, পুরো বাড়ি ঘেরাও করে ফেলবো। আর তোমার ওই আপুর আবার বিয়ে হয়েছিল মাত্র 2-1 মাস আগে, তোমার নতুন বিয়ে হয়েছে, তোমার তো পুরো একটা বদনাম হয়ে যাবো। আচ্ছা তো এভাবে বলতেছে। পরে আপু অনেক ভয় পাইতেছিল। পরে আমি বলছি ঠিক আছে আপু আমি তাহলে চলে আসতেছি, মানে আমার জন্য একটা মেয়ের লাইফ নষ্ট হয়ে যাবে এটা আমি চাই না। আপনি স্যাক্রিফাইস করার চিন্তা ভাবনা করলেন? হ্যাঁ। না দরকার নেই। আমি পরে ভাবলাম যে না আমার জন্য কারো লাইফ নষ্ট হয়ে যায়, বা কারো মাত্র নতুন বিয়ে হয়েছে, আপুর হাজবেন্ড কোন হিসেবে নেয়, শ্বশুর বাড়ি সবাই কোন হিসেবে নেয়, রাইট। আর সংসার তো ভেঙে যেতে পারে। তো আমি তো বলছি যে আপু ঠিক আছে আপনি আমার নিয়ে যান, আমি আসতেছি। তো আপু বলছে যে ঠিক আছে আমি আসতেছি। তো বস এখানে আমি কিছু কথা বলি। তো আগে আসেন মাইক্রোফোনে। হ্যাঁ, ও তো বাসা থেকে বের হয়ে গেছে, আমি যেভাবে যেভাবে বলছি ওভাবে চলে গেছে। তো ওর বাবা তো এখানে অনেক চাপ সৃষ্টি করতেছে, তো ও তো অনেক টেনশন আছে হিমো, তো অনেক ফোন দিয়ে কান্নাকাটি করতেছে, আমার সাথে কন্টিনিউ যোগাযোগ হচ্ছে। তো আমি ওরে বললাম যে আচ্ছা যেহেতু তোমার বিয়ে ঠিক করে ফেলছে তো তুমি টিউনুকে বলো, ঠিক আছে? আমাদের ওখানে টিউনুটা অনেক ভালো, ঠিক আছে? মেয়েদের ব্যাপারে অনেক মানে টিউনকে বলো মানে হচ্ছে আমার বয়স যেহেতু 18 বছর হয়নি, এর মধ্যে বিয়ে দেওয়া যাবে না। হ্যাঁ এটা আমি ওরা শিখাই দিছি। যার সঙ্গে বিয়ে ঠিক হয়ে গেল তাকে কি রিচ করতে পারছিলেন না হিমু? তাকে ফোন করে বলা যে না আমার, সে সবকিছু জানে, ও জেনে শুনে রাজি? হ্যাঁ যে রাজি। মানে সে বলতেছে আমার বলতেছে যে দেখো বিয়ের আগে অনেক মেয়ের সাথে রিলেশন থাকে, বাট বিয়ের পরে সব ঠিক হয়ে যায়, আচ্ছা অনেক মেয়েরা এটা ঠিক হয়ে যায়। আচ্ছা তো যেহেতু তোমার ফ্যামিলি এটা মানে না, তো এখন তুমি আসলে কি যার সাথে বিয়ে ঠিক হয়েছে তার মা আবার আমার সাথে বিয়ে ঠিক হওয়ার 1 মাস আগে রিসেন্টলি মারা গেছেন। আচ্ছা তো মারা যাওয়ার আগে আমার পছন্দ করে রেখে গেছেন। ও আচ্ছা মানে সেই হিসেবে উনি চাইতেছিলেন যে ওনার মার শেষ ইচ্ছাটা পূরণ করার জন্য, আচ্ছা আচ্ছা যে আমার যে রিলেশন আছে সেটা জানা সত্ত্বেও বিয়ে করতে চাচ্ছেন, সেই জন্যই আচ্ছা আচ্ছা উনি এটা বলতেছে যে আমি জানি হয়তো তুমি আমাকে ওরকম ভাবে ভালোবাসতে পারবা না, বাট তবু আমার মার শেষ ইচ্ছা, আমার ফ্যামিলি তোমার চায়, আর তোমার 2 ফ্যামিলি যেহেতু রাজি সেজন্য উনি চাইতেছিলেন এটা। ওকে, উনি কি অবস্থা সম্পন্ন ছিলেন মোটামুটি? হ্যাঁ তো আমি যেখানে ছিলাম তো আমি তো অনেক টেনশনে ছিলাম, ও বাসা থেকে বের হয়ে গেছে। পরে আমি ওরা বলতেছি যে আমি টিউনের নাম্বার কালেক্ট করে দিচ্ছি, তুমি জাস্ট একটু বলো যে আমি পড়ালেখা করতে চাই, আমার 18 বছর হয় না, জাস্ট এইটুকুই বলো, সাথে সাথে ফোর্স পাঠাই দিবে তোমাদের বাসায়, এটা ক্লোজ করে দিবে, ঠিক আছে? তো ও বলতেছিল না আমি পারবো না, ভয় লাগতেছে। হ্যাঁ তখন আমি অনেক টেনশনে ছিলাম। পরবর্তীতে আমি আমার এক ফ্রেন্ড আছে উকিল, তো ওরা ফোন দিলাম যে আমার টিনো নাম্বারটা লাগবে, তো ওর সাথে সাথে আমাকে নাম্বারটা কালেক্ট করে মেসেজ করে দিছে। আচ্ছা তো আমি সাথে সাথে মেসেজ করে ইমুকে দিয়ে দিলাম। তো ইমুকে আমি বারবার বলতেছি যে তুমি জাস্ট ফোন করে বলো। আচ্ছা তো ও বলতেছে রাজি হচ্ছেন। কি মনে করবে না কি, ও একটু ভয় পাচ্ছে, ঠিক আছে? আচ্ছা তো পরবর্তীতে আমি অনেক জোর করে বললাম যে তুমি বলো, জাস্ট একটা কল দাও, বলো যে আমার 18 বছর হয় না, আমি পড়ালেখা করতে চাই, আমি এখন বিয়ে করতে চাই না, আমার বাবা জোর করে বিয়ে দিচ্ছে। আচ্ছা ব্যাস। তারপর কি হলো? তো আমি শেষে রাজি হই বলার জন্য। তো রাজি হওয়ার পরে ওই আপু মানে দিল ভাপু আমাকে ফোনটা করে যে এমন এমন আজ আমাকে ফোর্স করতেছে, তো আমি কি করব। তো আমি ভাবলাম যে তাহলে এসব করে কোনো দরকার নেই টিউনের কাছে, তার ঝামেলাটা বাড়বে, তার থেকে বরং আমি বাসায় চলে যাই, যেহেতু আপু কেন ফোর্স করা হচ্ছে। তো আমি আপুকে ফোন দিয়ে বলি যে ঠিক আছে তুমি আসো। তাও বলতেছে তুমি ওই জায়গা তুমি মানে এটা ঠিক আছে তুমি ওখানে আসো, আমাকে তুমি দিয়ে যেতেছি। তো আমি ওই জায়গাটা চিনি না। আচ্ছা তো আমার কাছে এক ফ্রেন্ডের নাম্বার ছিল, আমার এক ফ্রেন্ড ক্লাসমেট। তো আমাকে ফোন দেই যে অন্তু, নাম্বার নাম অন্তু, যে বলতেছে যে অন্তু আমি ফোন দিয়ে কান্না করে দিছি। তো বলতেছে যে কি হয়েছে, কান্না করতেছো কেন? ও আবার আমাদের কথা সব জানতো। তো আমি বলতেছি যে আমি একটু প্রবলেমে আছি, তুমি আমার একটু এখান থেকে নিয়ে যাও। তো বাইক নিয়ে আসার পর ওর সাথে আমি আপু যে ঠিকানা দিছে ওখানে চলে গেছি। চলে যাওয়ার পর এখন আমি আপুর মা আসছে, আপু আসছে, আর আপুর এক আন্টি আসছে মানে ভাস্তি। তো আসার পর আমাদের বাসায় রেখে আসছে। রেখে আসার পর মানে বাসায় প্রভাবশালী লোক মানে বিচার টিচা করে রজব মোল্লা, উনি আমার অনেকক্ষণ বুঝাইছে যে এটা তো অল্প বয়স হইতে পারে, তুমি এখন ভুলে যাও সব, পড়াশোনা করো মন দিয়া, আর যেহেতু তুমি মেট্রিক পরীক্ষা দিছো। তো আমি বলতেছি আচ্ছা ঠিক আছে আমি ওর ভুলে যাবো মানে বলতেছি সবাইকে। পরে বুঝার পর আমি অনেক কানাকাটি করছি, বাসায় এসে বাবাকে সরি টরি বলছি যে আমি সরি, আমি ভুলে চলে গেছি। তো আমি চলে গেছি ব্যাপারটা বেশি করে জানতো না, বাবার কি ছড়াছড়ি হয়ে যেহেতু প্রভাবশালী ছিল মানে অতটা ছড়াছড়ি হয় নাই তখনও। তারপর মোটামুটি ভালো যেতেছে, ওর সাথে আর কন্ট্যাক্ট নাই তখন আর। তো আমি যে ফোনটা আপু আমাকে দিয়েছিল ওটা আপু নিয়ে গেছে, 6টা ফোন ধরা খেয়ে গেছে অলরেডি। তো 6টা ফোন ধরা খেয়েছি।
যোগাযোগ নেই। আমি ওর জন্য অনেক কান্না করতাম। তো আমি ভাবছি আমি যদি আমাদের এলাকার কোনো কলেজে ভর্তি হই তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবো না, সম্ভব না বাসায় থেকে। তার থেকে যদি আমি ঢাকা যাই তাহলে হোস্টেলে থাকলেও আমি লুকায় ফোন স্কুল করতে পারবো, ওর সাথে কন্ট্যাক্ট করতে পারবো। তো সেই জন্য আমি ক্যাম্বিয়ানে ভর্তি হই। ক্যাম্বিয়ানে মানে গুলশান 4 নম্বরে, তো 4 নম্বর ক্যাম্পাসে ভর্তি হই। 4 নম্বর ক্যাম্পাসে ভর্তি হওয়ার পর এখন আমার এক ফ্রেন্ড, মানে ওখানে একটা মেয়ের সাথে আমার ভালো ফ্রেন্ডশিপ হয়ে যায়, নাম তৃপ্তি। বিয়েটা কি ঠেকালো কিভাবে? বিয়ে ঠেকার আমি তখন যে চলে গেছি, তো আমি বুঝছি যে আমি বিয়েটা করবো না এখন, এবং যে আচ্ছা। আমাকে বিয়ে তো মানে নেক্সট আবার এরকম ঘটনা ঘটতে পারে। আমি তাহলে বাড়ি থেকে চলে যাবো, হ্যাঁ। ওটা বলে আপনি ঠেকালেন না? ওটাই ঠেকাইছি। আচ্ছা ওকে, তো তখন আপনি ক্যাম্ব্রিয়ানে আসছেন? হ্যাঁ, ক্যাম্ব্রিয়ান আসছি। ক্যাম্ব্রিয়ান আসার পর এখন তো আমি আবার ক্যাম্ব্রিয়ানের কালচারাল একাডেমিতে মানে সদস্য ছিলাম একজন। তো ওই হিসেবে আমার ওইখানে রিএক্সেল যেতে হতো হোস্টেল থেকে। ওই সময় মনে করেন যে হোস্টেল বের হওয়ার একটা সুযোগ ছিল, তো তখন ওর সাথে কথা বলতে পারতাম, আমার ফ্রেন্ডে ফোন দেওয়া। পরে ওই দিনই ফার্স্ট হচ্ছে আমার ভিডিও কলের কথা ক্যাম্ব্রিয়ানে আসে। এর আগে পর কখন ভিডিও কলের কথা হয় নাই। আমাকে যখন একটা ফোন পাঠায় ওর এক মামার কাছে, নাম সালাউদ্দিন মামা, তো মানে ফ্রেন্ড জাস্ট মামা বলে, মানে রিস্তা মামা হয়। মামা ফোনটা আমাকে দিয়ে যায়, কলেজের সামনে এসে দিয়ে যায়। তো ফোনটা আমি ওই দিন কলেজে নিয়ে নিই, ভয় পাইতেছিলাম ফার্স্ট। তো আমি ওর ফ্রেন্ডের কাছে দিয়ে তৃপ্তির কাছে দিয়ে দিই যে তুই ফোন চার্জ করা, তারপর দিন আমি দিস। বলার পর এখন ফোনটা ধরা খাওয়ার পর মিস রিকোয়েস্ট করি, কান্না করি আমি ওই দিন অনেক। তো ওই দিন আমার হোস্টেল কয়েকটা ফ্রেন্ড আছে, ওরা বলতেছে ঠিক আছে তোর ফোন নিয়ে সমস্যা নাই, তুই কালকে একটা ফোন কিনে নিস। আর সিম, আমার একটা ফ্রেন্ড ছিল ও বলছে আমাকে 2টা সিম আছে, আমি একটা সিম তো দিয়ে দিছি। তো তারপর বলার পর আমি তারপর দিন আমার ফ্রেন্ডকে 3,000 টাকা দিই কলেজে আসা, যে ফ্রেন্ডের নাম রুমা। তো তারপর বলতেছি যে তুই আমি একটা ফোন কিনে দে, আমি তো এখন বেরোতে পারবো না, বাবা আসবো নিতে। তো দাদা ঠিক আছে, আমি ফোন কিনে দিয়েছি তোরে। তো ফ্রেন্ড আমাকে একটা ফোন কিনে দিছে, ফোন আর হেডফোন আর চার্জার আমাকে দিয়ে দিছে। তো আমি ব্যাগে রেখে দিচ্ছি। আরেকটা ফ্রেন্ড আবার কার্ডও কিনে দিচ্ছে আমার, মানে অনেক হেল্প করছে ওরা। তারপর কার্ড কেনার পরে এখন বাসায় আসছি। ওই দিন আবার আমার যে খালাতো বোনের হাজবেন্ড আমাকে প্রথমে হেল্প করছিল, ওই খালাতো বোনের বাসায় বেড়াতে আসছে ফার্স্ট ফোন। তো আমি কি করছি, খালাতো বোন আর আমি একসাথে শুয়েছি, দাদু আমার সাথে ঘুমায় না ওই দিন। তো ওই দিন আমি তো ফ্রিলি কথা বলতে পারবো, আর মানে ইমো সব খুলে পরে যেহেতু সই থাকতো, তো ফোনে কথা বলার প্রবলেম হতো, নেটের প্রবলেমটা হইতো অনেক বেশি। তো ইমোতে কথা ভালো হইতো, তো ইমো বা মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপে। তো এখন কথা সারা রাত কথা বলছি ওই দিন, কথা বলে ফোন চার্জে রেখে ফুল চার্জ করে আমি আবার ঘুমায় আসে, যেহেতু সারা রাত ঘুমায় নেই। আর ওর সাথে আমার এমনভাবে কথা হইতো যে ওর সাথে যদি কথা বলতাম আমি সারা রাত ঘুমাইতাম না হোস্টেলে। তারপর ক্লাস করতাম, ক্লাস করে সন্ধ্যাবেলা ঘুমাসতাম 1 ঘন্টা, 24 ঘন্টার মধ্যে 1 ঘন্টা ঘুমাসতাম ওর সাথে কথা বলার জন্য। আচ্ছা ওকে, আমার লাইফ স্টাইলটাও কিছুটা এরকম। আমি এত বেশি ব্যস্ত থাকি যে আমি টানা 5 ঘন্টা কবে ঘুমাইছে আমার মনে পড়ে না। হ্যাঁ, এবং এটা কিন্তু অনেক প্রবলেম হয় ব্রেনে। হ্যাঁ, আপনি যখন গল্প বলছিলেন একটানা আমার কিন্তু চোখ ধরে আসতেছিল, বিকজ আমার কনসেন্ট্রেশন আছে। এবং আমার এরকম হয় যে আমি খুব পাওয়ার ন্যাপ নেই, 2 মিনিটের জন্য ঘুমাই যাই, 2 মিনিটে নাক ডাকতেছি, 2 মিনিট পরে দেখা উঠাচ্ছে ওকে আই এম ফ্রেশ, ফুললি ফ্রেশ। কিন্তু এটা লং টার্মে ব্রেনের অনেক ক্ষতি হয়, এটা করাটাই উচিত না। এবং আমার মনে হয় ফিল করতাম যে আমার আগে যে মাথা ব্যথাটা ছিল হ্যাঁ ওটা আমার হচ্ছে, আমি Right. feel করতাম এটা, বাট ওকে কখনো বলতাম না আমার যে এই প্রবলেমটা ছিল, এটা ও জানতো না। 8 ঘন্টা ঘুম যে কতটা ব্লেজিং, আমার যদি মাসে একবারও 8 ঘন্টা ঘুম হয় টানা, আমার কাছে মনে হয় যে আমি রিবর্ন, মানে নতুন করে রিস্টার্ট নিছে এরকম লাগে শরীর। তো সো ঘুমটা খুব ইম্পর্টেন্ট, রাইট? হ্যাঁ বলেন। তো ওর সাথে আমি কয়েকদিন প্রায় 1-1.5 মাসে হবে কথা বলছি, ঘুমাই নাই। তো একদিন ছুটি পাইছি, তার মধ্যে ক্লাস করতে হতো, ক্লাস না করলে বাবা তো সন্দেহ করবো, মিসটা সন্দেহ করবো জি, যে ও কেন মানে ক্লাস মিস করতেছে। রাইট। কারণ যেহেতু ক্যাম্ব্রিয়ান কলেজ, প্রত্যেকটা মেসেজ বাবার মোবাইলে চলে যায় আর প্রত্যেকটা ইনফরমেশন বাবার কাছে চলে যায়, ওকে। বাট ফোনের ব্যাপারটা ওই দিনও বাবার কাছে যায় নাই। তো মিস আমি বাসে ঘুমাই আসছি, তারপর দিন সকালে খাওয়া দাওয়ার পরে খাওয়া দাওয়া করে ঘুমাই আসছি, আমি সকালে নাস্তা করে ঘুমাই আসছি। এখন বাবা আমাকে দুপুরে 1টার দিকে ডাকতেছে, হিমু উঠ। আমি বলতেছি কি হয়েছে, আমি পরে উঠবো, আমি এখন খাবো না, পরে খাবো। আমি একটু আগে খাওয়া দাওয়া করে ঘুমাই আসছি, বাবা বলতেছে উঠো, পরে বলতেছি না আমি উঠবো না এখন, আমি পরে উঠবো। আমি ভাবতেছি এমনি ডাকতেছে, ও বলছে আমি উঠতে বসে উঠ, তোর সাথে কথা আছে। মানে বাবা অন্যভাবে রাগ হয়ে গেছে। তো আমি বলছি কি হয়েছে, তো বাবা আমাকে তখনই জাস্ট অনেকগুলো থাপ্পড় দেয়। ঘুম থেকে ওঠার পরেই? হ্যাঁ, থাপ্পড় দেওয়ার পর উঠার পরে এখন বলছে তোর জন্য কেন কলেজ থেকে ফোন আসলো, কেন আমার এতগুলো কথা শুনতে হলো, তুই ফোন ধরা খাইছস, আমি তো ভাবছি তুই ভালো হয়ে গেছস, তুই মানে কোনোদিন ভালো হবে না, সুজাবে না, মানে এইসব বলতেছে। আচ্ছা। তারপর আমি বলতেছি যে আমি কি করছি, বলে তুই ফোন ধরা খাস নাই। পরে আমি বলছি যে হ্যাঁ ধরা খাইছি, মানে আমি যা বলা সরাসরি বলে দিতাম, মানে ওর ব্যাপারটা যেহেতু সবাই জানা গেছে অলরেডি, আমার আত্মীয় স্বজন মানে সবাই জানতো ওর ব্যাপারটা, এখানে লুকায় নেই কোনো কিছু কারোর কাছে। তো এখন আমি বলতেছি যে তুই কি হয়েছে, ফোন ধরা গেছে, কি হয়েছে। পরে বাবা আমাকে, বাবার যে বেল্ট ছিল মাজায়, পেন পড়েছিল, বেল্ট দিয়ে আমাকে পিটাইছে ফার্স্ট, পিটাইছে প্লাস আমাকে লাথি পর্যন্ত দিয়েছে বাবা সেদিন। ভেরি ব্যাড।
মানে আপনার আচরণের মধ্যেও উগ্রতা চলে এসেছিল, বাবাও তার জায়গা থেকে মানে উগ্র আচরণ করছিল। হ্যাঁ আপনি যেমন একটা করছিলেন যে না ডোন্ট কেয়ার, আমি কাউকে কেয়ার করি না, যা হবে। আমি এটাই বলতেছিলাম বাবাকে যে আমি তো আমার বাবার কাছে একটা রিলেভার ছিল, মানে পিস্তল থাকে রিভলভার ছিল বাবার কাছে। ওটা পুরো আমার মাথায় ভাবে ঠেকে বলতেছিল তুই যদি আরেকবার ওর নাম নেস আমি তো গুলি করবো, আমার যে মেয়ে এটা আমি ভুলে যাবো। মানে বাবার রিভলভার ঠিকিয়ে দিয়েছে আপনার মাথায়। হ্যাঁ তো আমি বলতেছি যে আমার যদি মারে ফেলাও আমি মরার আগ মুহূর্ত পর্যন্ত আমি ওর নামই নেবো, আমি বলে যাবো যে ইমরানকে আমি চাই। আমি শুধু এটা বলতেছিলাম বাবাকে। তো পিস্তল ঠেকানোর পরেও হ্যাঁ তো বাবা বলতেছে যে তুই আমার চিনোস না, আমি কি করতে পারি, তো আমি মারা ফেলাম তারপর আমি ওর মানে নিম না কিছু বলতেছে। পরে আমি বলতেছি যে তুই ব্যাপার, এটা আমার লাইফ, আমি যখন আমার লাইফ সবাইকে বুঝি, তো আমি আমি ওরই চাই সবকিছু বিনিময়। ওই দিন অনেক মার খাই, তো আমার ফিরাতে যে আমার মারও লাগছে কিছু, আমার দাদু বাবাকে অনেক রিকোয়েস্ট করতেছিল, তো বাবা বলতে তোর ফোনটা দিয়ে দাদু আর মার খাবি। তো আমার মা আমাকে এমন ভাই বলতেছিল যে তোর কাছে আমার শেষ রিকোয়েস্ট তুই ফোনটা দিয়ে দে, তো মার কথা পালাতে পারি নাই। তো তারপর বাবাকে আমি যে ফোনটা নিয়ে আসলাম ওটা দিয়ে দিই, দিয়ে দেওয়ার পর কম দামি ছিল ওটা, মানে 3,000 টাকা ফোন কত ভালো হতে পারে, জাস্ট কথা বলার জন্য ফোনটা কিনছি। তো সেদিন সন্ধ্যার পরে আমার চাচা বাসায় ছিল, সৌদি আরব থেকে আসছে, আসার পর চাচা বলতেছে যে এসব কি, তুই যে মানে আমাদের বংশে কি এরকম নাই, তুই ফার্স্ট, কোনো মেয়ে পর্যন্ত এরকম রেকর্ড নাই, তুই ফার্স্ট এরকম করতেছস। পরে আমি বলছি যে চাচা আর মানে রিলেশন জিনিসটা তো জানাশোনা হয় না, আমার হয়ে গেছে, আমি কি করবো এখন, আর মন থেকে চাই। তো এখন সবাই অনেক বকাঝকা করছে। পরে আমি ওই দিন সকালে শুধু খাইছি, তারপর কিচ্ছু খাইনি। তো বাবা অনেক মারছে টারছে, তারপর ওই দিন যে মারছে তারপর রাত্রেবেলা বাবা আমাকে আবার মারছে, আমার কথা বলছি। পরে আমি ফোন চাইছি যে আমার ফোনটা তো আমার সাথে যোগাযোগ করবো, টেনশন করতেছে, এটা বলে বাবা আমাকে আবার মারছে যে তোর আমার থেকেও বেশি হয়ে গেছে, মানে আবার মারছে। তো এখন আমার তো আমার বাবা বলতেছে, পরে আমি বলতেছিলাম দেখো তোমার শরীরে যে রক্ত আমার শরীরে কিন্তু একই রক্ত, তোমার যে পরিমাণ জিদ আছে আমার তার থেকে কিন্তু দ্বিগুণ জিদ আমার আছে, তো কারণ আমি তোমার মেয়ে। তো এই কথা শোনা বাবা আমাদের বাসায় যে সুকেস আছে ওটার ভিতর মানে হাতের ভিতর জোরে বাড়ি দেওয়ার পর বাবার হাত পুরো কাটে গেছে, মানে পুরো শুকেছে, কাজ পুরো ভেঙে গেছে, বাবার হাতটা ভেঙে মানে হয়ে গেছে, কাটে গেছে অনেকখানি। তো আমার তখন মাথায় একটাই কাজ করতেছিল যে আমি ইমরানকে চাই, আমার ফ্যামিলি আমার মানে নেই বানানে, ও আমার লাইফে থাকলেই হবে, শুধু এটাই আমাদের কাজ করতেছিল। তো তারপর আমার ভাই মানে ওই যে টিচার ভাই আছে মানে দুলা ভাই টিচার পড়াইতেন, উনি রাত্রে আসছে, আসার পর এখন বাবা বলতেছে ও যদি ইমরানকে যেতে চায় তো আর যাতে বলো, ওর যেন এক কাপড় নিয়ে যায়, এভাবে বাবা বলতেছে। আমি বলছি যে হ্যাঁ আবার এক কাপড় নিয়ে যাবো, ওইটা নিবো, এখন তো আর সমস্যা নেই, ওই এখন মোটেও ভাই বেকার না। এই বিষয়গুলো কি ইমরান জানছিল ফোনে, মানে যোগাযোগ করা সম্ভব হচ্ছিল কিনা ওর সঙ্গে? ও মুহূর্তে যোগাযোগ করা পসিবল হয় নাই, পরে যখন আমি আমার পরবর্তীতে জেনেছে? হ্যাঁ পরে আমি বলছি। আচ্ছা ওকে, তারপরে কি হলো এক কাপড়ে নিয়ে যাওয়ার পর? না এক কাপড়ে বলছে, বাবা বলতেছে, আচ্ছা। পরে আমার দুলাভাই বলতেছে এমন এমন এটা তো হইতেছে, তুমি কি করবে এখন, পরে বলছে তুমি ভুলে যাও, এটা বেটার হবে। পরে বলছি যে আপনি তো ফার্স্ট আমাদের সাথে রিলেশন করেছেন, ফোনটা তো আপনি তো ওই দিন আমার কথা না বলে রিলেশনটা হইতো না, এখন আপনি কিভাবে বলতে পারেন যে মাঝখান থেকে ভুলে যাও, আমি ওরা ছাড়া আমি বাঁচাম না, কোনো ভাই পসিবল না আমার লাইফ। আমি ভাইরে বলতেছিলাম, তো এখন ভাইও ওরকম ভাবেই করতেছে। তো আমি বলতেছি ঠিক আছে আমি বলবো, ফোনটা এনে দেন, আমি বলবো যে এমন আমার নিয়ে যেতে। তো আমি ভাই আমার বাবার বলে, তো বাবা তখন আর আগে যে বলে হ্যাংলা ট্যাংলা অনেক কিছু বলে যে তুই আবার বাবার কাছে ফোন যাতেছস, যে তা ওর সাথে কথা বলার জন্য তোর মানে লজ্জা টজ্জা কিছু নাই। তো আমি কিছু বলি নাই, কারণ আমার দাদু বলতেছিল তুই কোনো কিছু বলিস না, রিপ্লাই করিস না, তো বাবা যা বলে বলুক, বলতে দে, মানে বাবার মুখে তর্ক না হ্যাঁ করতে। তোকে করিস না, তো তুই আবার মার খাবি। তো আমি দাদু বলছিলাম মার খালে খামো, আমার যত মার যদি মারেও ফেলায় তারপর আমি বলুম, ওর কথাই বলুম। তো বাবা আমাকে ওটা বলতেছিল ওই দিন যে তুই ইমরানের বিয়ে করস, যেদিন ইমরান এয়ারপোর্টে নামবো ওই দিনই আমি ওরে লুক লাগে মারে ফেলাম, তুই জানো সেই ক্ষমতা আমার আছে, কেউ জানতেও পারবো না যে আমি মারছি। আর এটা মানে বাবা এভাবে বলতেছিল। তো আমি বলছি যে আমি যদি বেঁচে থাকি তুমি আমার স্বামী কোনদিন মারতে পারবে না, আমি থাকতে আমার মারার আগে মারতেও পারে, আমি এইভাবে বলতেছিলাম বাবারে। তো বাবা বলছে তুই জানবি কিভাবে যে আমি ওর মারতেছি এখন। তো আমি বলছি তুমি আমার মারা তার থেকে আমার মেরে ফেলো, যেহেতু তুমি রিলেভার মাথায় একবার ধরে ফেলছো তো তুই আমার মেরে ফেলো, দরকার নেই তোমার আমি বেঁচে থাকার, যদি মারা নিতে নাই পারো। তো বাবা বলতেছে না তোর আমি কিছু করবো না, যা করে আমি ইমরানি করবো, বাবা এটা বলতেছে। তো এখন ওই ঘটনাটা পরে এখন রাত্রিবেলা চাচা আসছে, চিল্লাচিল্লি শুনে আসছে, আসার পর বুঝতেছে বলতেছে কি হয়েছে, চাচি আসছে, দাদা আসছে, সবাই বুঝাইছে। তো আমি তা বুঝি নাই, বুঝানোর পর আমি ওই দিন রাত্রিবেলা পরে কিছু সারাদিন কিছু খাইনি, ওই দিন ঘুম আসছে,
ঘুমাসার পর আমার বাবাও কিছু খায়নি, মা কিছু খায়নি, পাশে কেউ পুরো না খাওয়া। আমি মানে বাবা আমাকে রাগ করতো ঠিকই, বাট সব থেকে বেশি আদর আমারই করতো। মানে আমার ছোট যে 2 ভাই বোন আছে ওদের থেকেও বেশি আদর আমাকে করতো। মানে আমি মারছে, তারপর সে আমি এত কিছু করছি, মানে এতগুলো অন্যায় করছি, তার সাথে তর্ক করছি, তারপর সে মানে আমি খাই না দেখে সে ভাত খায় না, আমার মাও খায় না, আমার দাদুও না খাওয়া, যে বৃদ্ধ মানুষ আমার জন্য শুধুমাত্র না খাওয়া। তারপর দিন সকালে দিন তারপর ইমরানকে আমি ফোন করি, ফোন করে বলি যে এমন এমন বলছে তোমার বাসায় থেকে প্রস্তাব পাঠাতে, কি করবা? পরে বলছে, আমি বলছি ভাইয়ের সাথে কথা বললো, মানে যে টিচার। পরে বলছে ঠিক আছে। পরে ভাই বলতেছে কি বলছে, তারপর ওর সাথে কথা হয়েছে। কি হয়েছিল? তো রাসেল ভাই আমাকে ফোন দিল যে এমন এমন প্রবলেম হয়েছে, ইমোর তো বাসায় ফোন ধরা গেছে, ওর আব্বর ইচ্ছা মতো পিটাইছে। তো ইমোর বাবা তো বলছে যে এমোকে নিলে এক খবরে নিয়ে যেতে হবে, তো তোমার বাসা থেকে তোমার লোক পাঠাও। পরবর্তীতে আমি অনেক টেনশনে ছিলাম যে কি করব। তখন আমার বাবা আমার ফ্যামিলিতে এই ব্যাপারটা কেউ জানে না। আচ্ছা, তো ওই দিন ফার্স্ট আমি বাবাকে ফোন দিছি, আমার বাবাকে আমি অনেক টেনশন নিয়ে ফোন দিছি, অনেক ভয় ফোন দিছি হুম। যে বাবা শুনলে কি বলবে। তবে আমি বাবাকে ফোন দিলাম যে এমন এমন, আমি তো একটা মেয়েকে পছন্দ করি, তো ওই মেয়েকে আমি বিয়ে করতে চাই। কে বললেন যে আমি একটা মেয়েকে বিয়ে করতে চাই, তো বাবা কাকে বিয়ে করতে চাও বা কি অবস্থায় না জানি আগে আলহামদুলিল্লাহ বলেছে নাকি? হ্যাঁ, বাবা আমাকে ছোট থেকে একটা কথা বলছে যে বাবা তুমি যাকে পছন্দ করবা, সে কানা হোক, ন্যাংরা হোক, দেখতে অসুন্দর হোক, সে যদি তোমার কাছে আসতে চায় বা ওখান থেকে দিতে চায়, আলহামদুলিল্লাহ, আমার কোনো সমস্যা নেই। তুমি তোমার লাইফ তুমি করবা, জীবনযাপন করবা, এটা তোমার ব্যক্তিগত ব্যাপার, আমার কোনো সমস্যা নেই। তো বাবাকে আমি বললাম ওই দিন যে আমি হিমুকে চাই, হিমুকে বিয়ে করতে চাই। ঠিক আছে, ওকে, আলহামদুলিল্লাহ, সমস্যা নেই। পরে বাবা বলতেছে যে আমার কি করতে হবে। পরে আমি বললাম যে ওর দাদা আপনার সাথে যোগাযোগ করবে, তো যোগাযোগ করলে আপনারা যেভাবে ভালো হয় কথা টথা বইলা আপনারা প্রস্তাব নিয়ে যাবে। তারপরের দিন একটু কথা হয়, মানে আমার বাসা থেকে ওদের বাসা থেকে একটু কথা হয়, কথা পরে দুটো ডিসিশন আসে যে তারপর দিন ওরা আমাদের বাসায় আসবে, আমাকে নিয়ে যাবে, এরকমটা মানে কথাবার্তা বলতে আসবে। তো ওদের ফ্যামিলি থেকে অনেক গণ্যমান্য কয়েকজন লোক আসছে। তো আসার পর আমার চাচারা বসছে, আমার দাদারা বসছে। বাবা ছিল না, আমার বাবা ছিল না। Okay. আমার বাবা আমাকে আগে বলছে যে আমি এই ব্যাপারে থাকবো না। ওকে, তারপর? বাবা বাসায় ছিলেন ওই দিন। বাবা ওদিন আবার একটা কথা, বাবা ওদিন আবার একটা কাজও ছিল। আচ্ছা, আর বাবা কাজ ছিল বলতে বাবা কাজ না থাকলে ওখানে থাকতেন না। তো বাবা বাসায় বাইরে গেছে, আর ফ্যামিলিরা আসছে, আর বাবা হয়তো 10 কেজি মিষ্টি নিয়ে আর রিং নিয়ে আসছিল, যে পরে রাখা যাবে, তার পরের দিন নিয়ে যাবে, এরকম প্ল্যান ছিল আচ্ছা। ওদের। তো বাবা কি আপনি ইমরান এটা বলেছিলেন যে ওর বাসায় কি হচ্ছে আপনাকে নিয়ে, বা আপনাদের সম্পর্কটা নিয়ে কি হচ্ছে, এটা কি জানতো বাবা? না, এটা আমি বাবাকে বলি নাই। এটাই Okay, হচ্ছে তাহলে তো সেটা। আপনি একটা রিস্ক ফ্যাক্টরে ফেলে দিলেন। হ্যাঁ, বাবা এখানে আমি জানি না কি হয়েছে, শুনি একটু। তারপর? তো সেদিন আমাদের ফ্যামিলির সাথে ওদের ফ্যামিলির কথা কাটাকাটি হয় অনেক। ওই জায়গাটাতে মানে তো বাবা তো কিছু জানতো না, কি ঘটনা ঘটলো আসলে বলো? ফ্যামিলি তো এটা জানতো না। হ্যাঁ। সেই কারণে ফ্যামিলিটা বুঝতে পারে নাই যে আচ্ছা। আমার সাথে কি হইতেছে। আচ্ছা, ওর ফ্যামিলি বলতেছে যে তার ফ্যামিলি মানে কাবিনের ব্যাপারটা উঠেছে, 10 লাখ টাকা কাবিন, আমাদের বাসায় মেয়ে এটা হয়। আচ্ছা, তো 10 লাখ টাকার যে কোনো কাবিন হয় না আমাদের বাসায় মেয়েদের। আচ্ছা, তো আর বাবা বলতেছে যে ঠিক আছে, এরকম ব্যাপার না, বাট তাহলে উঠাই দেন আপনি মেয়েরে, আমরা এক কাপড়ে নিয়ে যাম, বাট আমরা 50 জন আসুম, তো নিয়ে এভাবে নিয়ে দেন। তো আমার দাদা বলতেছে না, এভাবে হবে না, কোর্টে যা কাবিন করে দিম, শেষ, আমি যা কাবিনটা করে দিম। তারপর কি হয়েছে কথা কাটা, আমিও জানি না, ও যায় না। মানে আমার ফ্যামিলি আমার পুরোপুরি কিছু বলে নাই, আর ফ্যামিলি ওরা বলে নাই, মানে দুই ফ্যামিলির মধ্যে কথা কাটাকাটি শুরু হয়ে কি গেছে। কথা কাটাকাটি হয়েছে, আচ্ছা, তারপর? এটা আমরা কেউ জানি না, এখন পর্যন্ত জানেন না? না এখন পর্যন্ত জানি না। মানে বাবা কিছুটা হলো তো আজ করতে পারাটা স্বাভাবিক ছিল না, যে বিয়েটা তো ইউজুয়ালি যেভাবে হয় সেভাবে হচ্ছে না, এক কাপড়ে তোলাটা তুলে নিয়ে আসার প্রসঙ্গ আসছে, তার মানে সামথিং কোনো একটা রং এর মধ্যে, কোনো একটা কিছু আছে। যাই হোক, হ্যাঁ, তারপর? তো আমি এখানে আরেকটা কথা বলছি। তারপর আমার খালামুনি আর বাবাকে বলতেছিল যে যাওয়ার সময় যে আপনার ছেলে বলে নিয়ে যান, এভাবে বলতেছে, কারণ আমি বাসায় অনেক বেশি পাগলামি করতেছিলাম ওর জন্য। তো বাবা বলতেছিল যে এটা হয়তো ও এখনো যায় না, আমি ওকেও এখনো বলি না, এটা আমার খালামুনি আমাকে বলছে, আমার সবাই বলছে এটা, যে ওর বাবা এটা বলছে। তো বাবা এইভাবে বলতেছিল কথাটা যে বস্তায় ভয় রাখেন, যখন সময় নিয়ে যান। এই কথাটা বলার পর আমার খালামুনি কষ্ট পাইছে যে এটা কেমন ধরনের কথা যে বস্তায় ভয় রাখেন। তো আমার খালামুনি বাসায় এসে বলতেছে তুই না এত ভালোবাসোস, তোর বাবা তোর এটা বলছে, তোর এখন কি তোর মধ্যে কোনো হবো না যে বস্তায় ভয় রাখেন, তোর কিভাবে দেখছে তুই বুঝে রাখ, তুই বুঝ, তোর এখন বোঝা দরকার। আমি বুঝছি। পরে আমি একটু কষ্ট পাইছি মনে মনে যেটা বলছে। পরে আমি ভাবলাম যেহেতু বৃদ্ধ মানুষ, হয়তো বা উনি নিশ্চয়ই বলে ফেলছে। তো এটা বলার পর ওই দিন ওর বাসা থেকে আমাদের নিয়ে যায় নাই, তো সবাই বকাবকি করতেছে। তো বলতেছে তোর ফোন দিয়ে দে। পরে আমি খেলামনে বলতেছিলাম, আমি তারপর আমার রুমের দরজা নক করে আমি জাস্ট হাত কাটি, এখনো দাগ আছে ওটার। তারপর ফ্যামিলিতে চলে গেছে, তাই আমি হাত কাটাকাটি করছি। পর বাইরে ডাকতেছে খুল, তোর সাথে কথা আছে। খালামনি বলতেছে যে আচ্ছা আমি দেখতেছি ব্যাপারটা, তুই খুল। তো আমি দরজা খুলছি, খোলার পর খালামনি আসে আবার বুঝাইছে অনেকক্ষণ।
পরপর তোর ফোনটা দে, এখন তুই তো কিছু করতে পারস নাই, তোর ফোনটা দিয়ে দিয়েছে তোর কাছে, তুই তো রাজি করতে পারস নাই। তো আমি বলছি ঠিক আছে আমার 10 দিন টাইম দাও, আমি 10 দিনের ভেতর যদি ওরা রাজি করতে পারি তাহলে আমি ওর বিয়ে করবো, মানে আমি এটা বলতেছি। তো আমি আমার খালামণিকে বলতেছিলাম যে খালামণি আমাকে 10 দিন টাইম দাও, আমি ওকে রাজি করাবো, যদি আমাকে 10 দিনের মধ্যে নেয় নিবে, না হলে আমাকে ভুলে যাবো। জি। জাস্ট ফোনটা রাখার জন্য আমি বলতেছিলাম ওকে, যে তোর সাথে আমি কন্ট্যাক্ট করতে পারি। তো আমি ওরে বলি, অনেকবার বলি, তারপর ও বলতেছে ঠিক আছে, এভাবে ওর ফ্যামিলির লোকজন আমার ফ্যামিলির সাথে মানে যোগাযোগ করতেছে, মানে তারপর কথা কাটাকাটি হতেছে বারবার, কোনো হইতেছিল না এই 10 দিনের মধ্যেও। তো কুরবানির দিন 10 দিন শেষ টাইম হবো আমার, মানে এই যে এবার কুরবানি চলে গেল জি, তখন শেষ দিন। তো ওই দিন আমি কি করবো বুঝতেছিলাম না। তো আমি ওর বলতেছি যে ফোন দিয়ে, মানে আমি বলতে যাবে এর পাশে থাকবো না, থাকলে আমি তোমার পাবো না, মানে ও জোরাজুরি করতেছে ওরে, মানে ও আমাকে বারবার বুঝাইতেছিল যে পাগলাম করো না। পরে আমি বলতেছি না আমি ওখানে থাকলাম নিজে শেষ করে দেবো। তো আমি এগুলো বলতেছি, ও আমাকে বারবার বুঝাতেছে যে তুমি এটা করো না, যদি আমাদের নসিবে থাকে অবশ্যই হবে। আর যেহেতু আমি দেশে বাইরে কিছু করতে পারতেছি না, আমি ফ্যামিলি করতে বলতেছি একটা, বাট আমার ফ্যামিলি বলতেছে যে করতেছি, বাট তার কি করতেছে না করতেছে আমি বুঝতেছি না, কারণ আমি তো এখন অনেক দূরে আছি, আমি কিভাবে বুঝবো তার কি করতেছে। তার আমার বুঝাতেছে যে আমি করতেছি এটা, পর আবার তুমি বলতেছো তার কিছু করতেছে না, আমি কারটা বিশেষ করে কোনটা কি আমি কোনটা নিবো। বস এখানে আমি একটা কথা বলি। শিওর। তো ও আমাকে ফোন দিয়ে বলতেছে যে আমি কোরবানি দিন, তো বলতেছে আমি তোমার বাসায় চলে যাব। তো আমি অনেক টেনশনে আছি যে তুমি এটা কইরো না, আমি একটু প্রতিষ্ঠিত হয় নাই, বা আমি ফ্যামিলির সাথে কথা বলতেছি, তুমি একটু ওয়েট করো। ও বলতেছে না, আমি বাবার সাথে কসম করছি আমি এই বাসায় এক ফোঁটা পানিও খাবো না, বাসার আমি এই বাসায় থাকবো না, ঠিক আছে, আমি চলে যাব, ঠিক আছে। তো ও অলরেডি ওর ফ্রেন্ডের সাথে ফ্রেন্ডকে ফোন দিয়া ওই বাইকে করে চলে আসছে। আপনাদের বাড়িতে? না, আমাদের বাসায় আসে নাই। তো আমাদের ওখানে একটা স্পট আছে, জি, ভালো একটা স্পট আছে, ওইখানে গেছে পদ্মার পাড়ে। তো ওইখানে আসতে তো মাঝখানে ও ফোনটা অফ করে দিছে। তো আমি অনেক টেনশনে আছি যে ও কই গেল, তখন অলরেডি রাত হয়ে গেছে। হুম। তো মানে আপনি এগুলো সবকিছু সৌদি আরব থেকে ডিল করতেছেন? হ্যাঁ, তো আচ্ছা। আমি ওরা তো কাজে কর্মের সমস্যা হতো না এগুলো নিয়ে? তেমন প্রবলেম হইতো না, আচ্ছা, ঠিক আছে। তো আমি ওর এক বান্ধবীর সাথে কন্ট্যাক্ট করলাম যে এমন এমন হিমো তো বাসা থেকে বের হয়ে গেছে, ওর ফোনটা অফ আসতেছে বা ফোন অন কিন্তু ফোন রিসিভ করতেছে না। হুম। তো আমি বললাম যে তুমি একটু দেখো, দেখে আমি একটু জানো, আমার অনেক টেনশন হইতেছে। আমি তখন কান্নাও করছি, ঠিক আছে। তো কিছুক্ষণ পরে ও ফোনটা রিসিভ করছে, পরে বলতেছে যে আমি বলছি যে কোথায়, ও বলছে যে আমি জানি না, ঠিক আছে। আমাকে প্লিজ বলো কোথায়, আমার অনেক টেনশন হইতেছে। পরে আমি বলছি যে আমার বাসায় যাও, ও বলতেছে না তোমার বাসায় যাবো না। আমি তারপরে বলছি যে কোথায় যাবো, জানি না, ঠিক আছে। পরে অনেক রিকোয়েস্ট করছি যে তুমি আমার বাসায় যাও, আমার চাচাতো ভাই আছে জাকির নাম, ওরে ফোন দিলাম যে ভাই এমন এমন হিমু আসতেছে, আপনি একটু রিসিভ করে আমার বাসায় দিয়ে আইসেন, ঠিক আছে। আমার বাবা কিছুই জানে না, আমার ফ্যামিলিকে বলিও নাই যে ও আসতেছে। জি। তো পরে চলে আসতো। বাট আমি ওকে জিজ্ঞেস করছিলাম তোমার বাবাকে বলছি কিনা, বলছিল হ্যাঁ বলছি। তো আমি ভাবছি বাবা জানে। তো আর চাচা ভাই আসার পর আমাকে ওর বাসায় নিয়ে যায়, নিয়ে যাওয়ার পর ওর বাবা ভালো আমাকে বলে আসে পড়ছো, ঠিক আছে আসে পড়ছো। বাবা ভেবে দিয়েছে আমার 18 বছর হয় নাই, আমার বাবা যদি কোনো কিছু করে। Excuse me, boss, আমি একটা কথা বলতে চাই। হুম। তো আমার এখানে একটা মাত্রই ভয় ছিল যে ওর 18 বছর হয় নাই, ওর বাবা একটা কেস টেস করলে এটা অনেক মারাত্মক, একটা বিপদ হয়ে যায়। হ্যাঁ বিপদ হবে। এরকম একটা বিপদ আমার এক কাছের এক ফ্রেন্ডের সাথে হয়েছে, তো আচ্ছা এই জন্য আমি অনেক ভয় পাইতাম এই ব্যাপারটা। আচ্ছা আচ্ছা, ওকে, হ্যাঁ। তো আমার বাবা বলতেছে না ওর আমি এখানে বাসা উঠাম না, ও চলে গেছে একা একা, আমার মান সময়ের কথা কিছু চিন্তা করে নাই। আমি যে বাসায় চলে গেছি এটা মোটামুটি সবাই জানা গেছে এতক্ষণে, মানে এতক্ষণে জেনে গেছে আপনার বাড়িতে যে আপনি আসলে আপনার নিজের বাড়িতে, প্লাস আশেপাশের লোকজন মোটামুটি জানা গেছে যে আপনি ইমরানের বাড়িতে চলে। ইমরানের বাসায়। আচ্ছা, তো এখন আমার দাদা বাবার অনেক বুঝাইছে যে তুই চলে গেছে তাতে কি হয়েছে, ছেলেও তো আর বাসায় নেই, তুই ওরকম বদনামটা হবো না, তুই নিয়ে আয়। তো বাবা বলতেছে না ও চলে গেছে, আমরা উঠাম না। এটার পর আমাদের ওখানে একটা ছিল ভালো প্রভাবশালী মানুষ, উনি বাবাকে বলতেছে, তো উনি আমার জিজ্ঞেস করছে টাইকা যে তুমি কি চাও, ইমরানের চাও না ফ্যামিলি চাও, তুমি যেটা চাও আমি ওটাই করবো। তো আমি বলতেছি যে আমি না সরাসরি বলছি আমি ইমরানকে চাই। পর বলতেছে ঠিক আছে তাহলে, আমি পরে বললাম যে ঠিক আছে আমি কি প্রথমে বলছিলাম ভাইবা বলি অ্যান্সারটা, পরে বলছে ভাইবা বলা না, তুমি যা বলো তাই বলো। পরে বলছি আমি ইমরানকে চাই। পরে তারপরের দিন ইমরানকে রাত্রে আপু, মানে আমার একটা আপু আছে উনি ব্যারিস্টার, ওই আপু লন্ডন থেকে পড়াশোনা করে আসছে, ওকে ফোন দিছে যে তুমি কেমন ছেলে যে তুমি তোমার বাসায় চলে যেতে বলছো, তোমার বাসায় করে রাখো না, ওই 3 দিন ধরে খালামণি বাসায় আসছে, তুমি একটা খুঁজো নাও নাই, একটা ফোনও দেওয়া নাই তোমার ওর খালামণিরে। তো তুমি কি মানে খালামণির কথা ভাই বলতেছিল যে ও কি রাস্তায় কোনো পাইছে যে ওর ফালা দিচ্ছে, ওর কুকুর বিড়াল ছিঁড়া খেলো না কি করলো, এটা তুমি খুঁজ নাও নাই, ও একটা মেয়ে মানুষ, তো তোমার খোঁজা উচিত ছিল। তো ভাই বকাবকি করছে। প্রফেসর যাই হোক যা করছো দুজনে পছন্দ করছো, তো এখন তুমি বলো যে তুমি কবে আসতে পারবা, তুমি কবে নিতে পারবা।
তো ও বলতেছে যে ঠিক আছে আমাকে 3 দিনের টাইম দেন, আমি 3 দিনের মধ্যে আসবো। তো আমার বিশ্বাস ও আসবে। 3 দিনের মধ্যে কিভাবে ছুটি ম্যানেজ করা সম্ভব ছিল মানে সৌদি আরব থেকে? হ্যাঁ বস, 3 দিনের মধ্যে ছুটি ম্যানেজ করা সম্ভব সম্ভব ছিল, হইলে সবই সম্ভব। ওকে, হ্যাঁ। তো 3 দিন পার হয়ে গেছে, বাট ও আসে নাই। ও 3 দিনের মধ্যে আসে নাই, বাংলাদেশে আসে নাই। তো তখন আমার আশেপাশে মানুষগুলো আর বেশি বলতেছে তুই না এত জোর দিয়ে বলছে ও আসবে, বাট ও তো আসে নাই। ও তোর বলছে ও আসবে, কই তোর কথা তো রাখেনি, তার মানে তোর সত্যি সত্যি পছন্দ করে না। বাট আমি বুঝতেছিলাম ও হয়তো কোনো ফিনান্সিয়াল প্রবলেমে পড়ছে, যার কারণে আসতে পারে নাই। যেহেতু তখন ও নতুন জব নেয় নাই, অন্য কারো আন্ডারে জব করতেছে। আর ও আমাকে আগে বলছে যে জবটা যে কোনো সময় চলে যাবে। বুঝেছিলাম যে হয়তো বা জব চলে গেছে বা ও টাকাটা ম্যানেজ করতে পারে নাই। আচ্ছা, ওকে। পরে আবার ও যে লোকটা আমাকে জিজ্ঞেস করছে যে তুমি বাসা যাচ্ছ কিনা, 3 দিন পর বলছে এখন তুমি কি করবা। তো এখন তুমি কি ইমরান ভাই যেতে চাও নাকি বাসা যেতে চাও বাবার কাছে? তো আমি তখন ভাবলাম যে আমি যদি ইমরান ভাই যাই আবার ইমরানের বাবা হয়তো আবার ভয় পাইতে পারে যে কোনো পুলিশ টুলিশ কেস টেস, তার থেকে আমি বাসায় চলে যাই, পরে আমি ইমরানের সাথে কন্ট্যাক্ট করে তারপর যা হবার হবে। বা আমি তখন ভাবতেছিলাম যে ইমরানকে আমি যদি পারি ভুলে যাব, আমি এটা ভাবতেছিলাম। ওই সময় উনি বাবাকে বুঝে আমাকে বাসায় দিয়ে আসে। দেশের পর বাবার কাছে ভাবঠাব চাই, বাবা আমার কান্না করে বুঝে অনেক তুই তো ভুল বুঝতে পারছিস কিনা। আমি বলি হ্যাঁ ভুল বুঝতে পারছি, আমি কখনোর সাথে কন্ট্যাক্ট করবো না। তো এইভাবে 1 সপ্তাহ আমি পুরো বাসায় মানে ঠিকমতো খাইতাম না, কান্না করতাম। তো একদিন আমি ওর যতই ভুলতে চেষ্টা করতাম পারতাম না, মানে স্মৃতিগুলো বারবার মনে পড়তে থাকে যে মানে ওর সাথে যে কথাগুলো হইতো, যেভাবে মোমেন্টগুলো চাইতো। আর অন্যান্য গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড থেকে আমাদের কথাগুলো অন্যরকম হইতো, কারণ ও কথা বলতাম না, মানে পুরোনো টাইপের কথাটা। মানে তার থেকে বড় কথা আমি সবসময় ঢাকা এফএমের অনুষ্ঠানগুলো শুনতাম, যেমন ভালোবাসা বাংলাদেশ, যেমন আপনার অনুষ্ঠান প্রোগ্রামগুলো আমি সবসময় শুনতাম। আচ্ছা। তো রেডিও ধ্বনিতে আমি রেডিও অনেক শুনতাম। আমি ওকে বলছিলাম ও যে আমরা যদি সাকসেস হই আমি একদিন রেডিওতে যাবো। আচ্ছা, আমাদের হ্যাঁ বিয়ের পর আমরা যাবো। ওকে, যার পর আমাদের ভালোবাসার কথা আমরা শেয়ার করবো। তো আমি তখন রেডিও শুনতে বারবার মনে হতেছিল যে আমি কিন্তু আমি শুধু হারা গেছি, রেগে গেছে, বাট আমি তো আর ছাড়া পসিবল না আমার লাইফ, আমার ছাড়া আমার লাইফ কোনোভাবে পসিবল না। তো আমার বাবা এদিক দিয়ে ট্রাই করতেছিল, আমার তো ক্যামেরান দিবে না, ওখানে দিলে আমি আবার কথা বলবো। তো বাবা চাইতেছিল গ্রামীণ কোনো কলেজে ভর্তি করার জন্য, ওই যে ক্যামেরান থেকেও আমার ট্রান্সফার সার্টিফিকেট দিবে না, টিসিও দিবে না, ট্রান্সফার সার্টিফিকেট দিবে না, কিছুই দিবে না। তো এখন কি করবো, বাবা পারতেছিল না ভর্তি করার জন্য, পড়াশোনা টোটালি অফ, ভর্তি হতে পারছিলাম। পরে ভাবছি যে নেক্সট ইয়ার 1 বছর ইয়ার গ্যাপ করার পর ভর্তি হবো। মাঝখানে আমি একদিন মানে কে যেন আমি মানে অর্জন আমার খারাপ লাগতেছিল। তো আমি বাবাকে কথা দিয়েছি আমি ওর সাথে কন্ট্যাক্ট করবো না, ভুলে যাবো। তো দুটার মাঝখানে আমি পুরো প্রেশার মধ্যে ছিলাম মানসিকভাবে, যেহেতু আমার একটা মাথার প্রবলেম ছিল আগে থেকে, হ্যাঁ ছোটবেলা থেকে। তো আমি মাঝে মাঝে মাথায় পেনটা আবার হতো, তো আমি এটা কাউকে বুঝতে দিতাম না, কারণ আমি যদি বুঝতে দিতাম তাহলে বুঝতে যাবো অর্জন টেনশন করতেছি। তো আমি বাসায় কান্নাকাটি করতাম, আম্মু বুঝাইতো, আব্বু বুঝাইতো, বাবা আমাকে খাওয়াই দিত ওই সময়। মানে বাবা আমাকে ছোটবেলা থেকে অনেক আদর করতো, এতগুলো অপরাধ করার পরে বাবা আমাকে আদর করছে, বুঝাইছে। তো বাবা যারা মারছে তার জন্য বাবা কান্নাকাটি করছে ওই দিন মারার পরও। তো বুঝানোর পর এখন আমি আর বুঝতে পারতেছি না, বাবার কথা ফালাতে পারতেছি না। তো ওই সময় আমি 26টা খাই ওই দিন রাত 10:15। মানে কি সুইসাইড করার প্ল্যান? হ্যাঁ, আমি ভাবতেছি আমি এই লাইফে রাখবো না, যেহেতু আমি ওরে পাবো না, আর ওর আমার লাইফ পসিবল না। তো আমি ভাবছি যে আমি হয়তো বেলা পুরোপুরি শেষ, তো আমি পুরোপুরি শেষ, কোনো ঝামেলা নাই। তো আমি আমার ওই দিন খাওয়ার পর আমার ঘুম আসতেছিল না। তো এখন শুয়ে আসি, আমার প্রচণ্ড ঘামাইতেছিল হঠাৎ, আবার হঠাৎ অনেক শীত করতেছিল, দুটাই কাজ করতেছে। তো আমার ছটফট করতেছি, পাশে আমার বোন ঘুমিয়েছিল, ছোটো বোন। ও মানে ওয়াশরুমে যাওয়ার জন্য উঠছে, উঠে দেখতেছে মানে আমি কেমন করতেছি। তারপর সাথে আম্মুর রুমে যে আম্মুকে ডাকছে, নক করছে, নক করার পর আম্মু আসছে, বলছে কী হয়েছে, বলছে হিমাবু কেমন করতেছে দেখে যাও। আম্মু তারপর আসার পর আম্মু আসে 5 মিনিট পরেই দেখে আমার ঘামাইতেছে অনেক। তো আম্মু ফ্যানটা চালানোর পর মানে আমার হাত পা পুরো ঠান্ডা হয়ে গেছে, হাত পায়ে তেল মালিশ করতেছে। দাদু তো পুরো কান্নাকাটি শুরু হয়েছে। তো আমার হঠাৎ ওই সময় আমার 5 মিনিট পরে বমি শুরু হয়ে গেছে, বমি শেষে নাক দিয়েও ব্লাড পড়ছে, বমির সাথে অনেক ব্লাড পড়ছে, মানে ওষুধটা পুরো কাজ হয়ে গেছে। তখন রাত 2টা বাজে, আমি 10:15 খাইছি, রাত 2টা বাজে সবাই বুঝতে পারছে, তো অ্যাক্টিভ হয়ে গেছে শরীরে। হ্যাঁ, হচ্ছে শুনে বাবা বুঝতে পারছে যে আমি কিছু খাইছি। তো আমার বলতেছে যে কি হয়েছে, তুই কি খাইছো সত্যি করে বল। পর বলছি কিছু খাই নাই আমি। পর বলছি না তুই কিছু খাইছস, 100% তুই খাইছস, সত্যি করে বল। আমি বলছি কিছু খাই নাই। পর আম্মু তো পুরো কান্নাকাটি শুরু করেছে আমার ধরে, আমার ছোটো বোন কান্না করতেছে, দাদু কান্না করতেছে, ছোটো ভাই পর্যন্ত কান্না করতেছে আমার দেখে, মানে এই অবস্থা, মানে ব্লাড পড়তেছিল। তখন ওই দিন পড়তে ওর সাথে আমার যোগাযোগ অফ, ওর সাথে ইমরানের সাথে। তো আম্মু বলতেছে যে যেভাবে করে হসপিটালে নিয়ে যাও। তো বাবার সাথে আমার আঙ্কেলকে ফোন করছে, আঙ্কেল আসছে, অটো নিয়ে আসে, মানে এত রাতে গাড়ি বা পসিবল না। তো আমার সাথে হসপিটালে নিয়ে গেছে, বেসরকারি হসপিটাল।
তো মা যে অবস্থা ছিল অবস্থায় চলে গেছে, বাবা জাস্ট শুধু টাকাগুলো নিয়ে চলে গেছে। আর চলে আসছে, আসার পরে এখন আঙ্কেল আসছে, আমি বাবা বমি করতেছিলাম, তারপর প্রায় হসপিটালের কাছাকাছি এসে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে, মানে নিঃশ্বাস নিতে পারতেছি না, বুকে চাপ লেগে গেছে। তাতে হসপিটালে অক্সিজেন দিছে, বেসরকারি হসপিটাল, তো ওখানে ট্রিটমেন্ট করবে না রুগী। পরে সাথে একটা সরকারি হসপিটাল ছিল আমাদের এলাকায়, মানে থানায়, ওখানে পরেও উনি বেসরকারি হসপিটাল যে ডিউটি ডাক্তার আছে উনি বলতেছে যে আমরা একটা অক্সিজেন সাথে দিয়ে দিই, আপনারা এক কাজ করেন অ্যাম্বুলেন্সে করে তাড়াতাড়ি নিয়ে যান, পরে ইসে নিয়ে যান, মানে কোনো সরকারি হসপিটালে নিয়ে যান। পরে বাবা বলতেছে তাহলে মানে এলাকায় যে ওটাই নিয়ে যায়, পরে বলছে এখানে তো যদি নেন থানা পুলিশ করতে তখন সমস্যা হবো, আর সকালে আগে ট্রিটমেন্ট হবো না, পুলিশ সকালে আসবো তারপর ট্রিটমেন্ট হবে, এতক্ষণে তো ওর অবস্থা অনেক শেষ। আর যেহেতু ও আমি মানে অক্সিজেন লাগানোর পরও বারবার বই করতেছি, মানে রক্ত কমে আছে, নাক দিয়ে রক্ত করতেছে, এরকম অবস্থা, আপনি ঢাকা নিয়ে যান, এটাই ভালো, একটু কষ্ট হবো, বাট ট্রিটমেন্ট আগে শুরু হবো, তো আপনি যেটা ভালো মনে করেন এখন করেন। পরে বাবা বলছে ঠিক আছে আপনি অ্যাম্বুলেন্সটা দেন, তো উনি অ্যাম্বুলেন্স ফোন করছে, অ্যাম্বুলেন্স এত আসবে না হসপিটালে। ওকে, তারপর বাবা কি করবে, তারপরে একটা পরিচিত ড্রাইভারের নাম্বার ছিল বাবার কাছে, ওনার ফোন পরে উনি আসছে, আসার পরে ওনার গাড়িতে করে নিয়ে গেছে। আমার মনে হতেছিল ওই সময় মানে আমি তখন বাঁচতে চাচ্ছিলাম, মানে আমি আসতে চাচ্ছিলেন তো? হ্যাঁ ওই মুহূর্তে মানে মানুষের মরার আগে যে কষ্টটা আরো ফিল করতেছিলাম আমি, যে কতটা কষ্ট হতে পারে। তো আমি আমার বাবাকে বারবার বলতেছিলাম যে বাবা আমি আমার তাদের হসপিটালে নিয়ে যাও, আমি বাঁচতে চাই। তো আমার বাবাও কানে করতেছে, বাবা বারবার সুরা আদিল কুসি পড়তেছে, মানে সুরা পড়তেছে, আমু পড়তেছে। তারপর কাছাকাছি মিটফুড হসপিটাল ছিল ঢাকার সরকারি যেটা, তো ওখানে তাদের নিয়ে আসার পরে ভর্তি করার পরে যেহেতু পুলিশ কেস, তারপর এটা আবু ওইটাই করছে, করার পর ওয়াশ করার পর হঠাৎ আমার খিচুনি দিয়ে মানে এমন অবস্থা হয়ে গেছে যে আমি অক্সিজেন লাগানো তারপর শ্বাস নিতে পারতেছি না। তো মানে হঠাৎ সেন্সলেস হয়ে যায়, প্লাস অনেক খিচুনি হতেছে, বাট আমি সবার কথা শুনতে পারতেছি, আমার মা আবার ডাকতেছে, ডাক্তার আসছে সবাই, তো আপনি কথা বলতে বাট পারতেন? আমি কথা বলে কোনো সেন্সে ছিলাম না, বাট সবার কথা শুনতেছিলাম। তো তারপরে ভাবে 1 ঘন্টা পর আমি মোটামুটি ঠিক হই। আমার মানে তখন একসাথে 7টা সুই দেওয়া হয় আপনার শরীরে? হ্যাঁ, মানে ওই সুইটা দেওয়ার কারণে আমি মানে পাই, কারণ ওই সুইটা হচ্ছে অনেক রিস্কের, হয়তো আমি হয় সার্ভাইভ করবেন অথবা মারা যাবেন, হয়তো আর কোনোদিন হবে মানে একদম জীবন মৃত্যুর সন্ধিক্ষণ যেটাকে বলে। হ্যাঁ, তারপর মোটামুটি ঠিক হয়ে দিন, ওই ঠিক হওয়ার পর আমি মানে মানে শ্বাস নিতে পারছি, ওটা একটা প্রবলেম হতেছিল। তো তারপর লিভার বা অনেক টেস্ট করা হয়, সরকারি হসপিটালে ডাক্তার তো বুঝেনি, ঠিকমতো আসতো না, হয়তো আমার বাবার টাকা পয়সা ছিল অনেক, বাট ঠিকমতো সার্ভিস পাইতেছিলাম না। তো ওইখানে থেকে আমি বুঝতে পারি যে একটা মানুষ কতটা কষ্ট পাইতে পারে, মানে যারা সুইসাইড করতে গিয়ে বেঁচে যায়। সুইসাইড করতে বেঁচে যায়, প্লাস তার মধ্যে আবার একটা অসহায় মানুষ, গরিব মানুষ, টাকা নাই, সরকারি হসপিটালে যে চিকিৎসা এতটা অভাব, ওই দিন আমি ফিল করি ফার্স্ট। তারপর আমি মনে মনে ভাবি ওই দিন যে আমি কিছু হলো অসহায় মানুষের জন্য কিছু করবো, মানে নিজের, তারপর সম্পূর্ণ নিজের টাকা দিয়ে, জমানো টাকা দিয়ে আমি কিছু করবো, কারো কাছে কোনো হেল্প না নিয়ে আমি ওই দিনই ফার্স্ট নেই। ওকে, তো তারপর ওই দিন মোটামুটি ভালো যাবে, দাদা আসে, সবাই আসে। ওই দিন আমি যে সুইসাইড করতে গেছি এটা আমার এলাকায় কেউ এখন পর্যন্ত জানেন, এই ফর দ্য ফার্স্ট টাইম আপনি রেডিওতে বললেন? রেডিওতে বললাম, আর ওর ফ্যামিলি শুধু জানে এই কারণে যে ড্রাইভারটা নিয়ে গেছে, ওই ড্রাইভারটা ওর এক রিলেটিভের কাছে বসছে, ওই রিলেটিভ আবার ওদের কাছে বসছে। বাট ওই টাইমে আমার বাবা আমাকে বলছিল যে ইমরান যদি সত্যি পছন্দ করে থেকে আমার বাবার কাছে চলে গেছে, যে ওদের ফ্যামিলি জানা গেছে, কারণ বাবা এটা চাচ্ছিল না যে এটা কেউ জানো, তাহলে আমার যদি বিয়ে দিতে চায় ওটা মানে একটা হবে, প্রবলেম হবে, হ্যাঁ প্রবলেম। সামাজিকতার জায়গা থেকে প্রবলেম হবে। তো সেকেন্ড দিন আমার সন্ধ্যার পর আবার ওই প্রবলেমটা আবার শুরু হয়, খিচুনি, মানে 7টা ইঞ্জেকশন দেওয়ার পরও আমার ঠিক হয় নাই। তখন কি আপনি বাসাতে? না, হসপিটালে, আমি 4-5 দিন হসপিটালে ছিলাম এই ঘটনার পরে? হ্যাঁ। ওকে, তো তারপর এটা হচ্ছে মানে খিচুনি, তো ওই সময় মা চিৎকার পারে কান্না করতেছে, নামাজে দাঁড়ায় কান্না, নামাজে মনোজাতে কান্না করতেছে, সবাই ধরে নিয়েছে যে ইউ আর গন, মানে আমি আমার চিৎকার পারে এটা বলতেছিল যে আল্লাহ আমি বাইরে থেকে আমি কোনো কিছু করবো না তুমি, মানে ডাক্তারের কারণ এটা বলেছিল যে হয়তো এখনো ডেভেলপ করবো নয়তো শেষ। তো আমার ভাবছিল হয়তো বাইবারও নাই, শুধু 7টা ইঞ্জেকশন অলরেডি দেওয়া হয়ে গেছে ফার্স্ট দিন। সেকেন্ড দিন করতে পর মা বলতেছিল যে আমি করে নিয়ে আমি বাসায় নিয়ে ফিরতে পারলাম না, মেয়ে তুমি মানে অসুস্থ করে রাখো, বাট বাঁচিয়ে রাখো, ওর জানা যেন থাকে, মানে যেন বেঁচে যেন থাকে, যেন বেঁচে থাকে, ওর সাথে যেমন টানতে হয় আমি টানবো, মায় ভাই বলতেছিল। তো বাবা তখন ওই মুহূর্তে আমি মানে যখন সেন্স ফিরতেছিল, বাট আমি বুঝতেছিলাম যে আমি সবার কথা শুনতেছি, আমি তখনও ওর নাম টেনে দিয়েছিলাম, ইমরান দিয়েছিলাম তখনও। বাট বাবা তখন আমাকে, আমার দাদা আমাকে এটা সান্ত্বনা দেয় যে ঠিক আছে তুমি সুস্থ হও, তুমি যা চাও তাই হবো। মানে বাবা তখনও বলেনি যে না সম্ভব? হ্যাঁ প্রথমে বলে, তারপর বাবা, তারপর আমাকে আমি মোটামুটি যখন আবার ওই দিন আবার 4টা সুবিধা হয়, সুবিধার পর ঠিক হই। আচ্ছা, সেকেন্ড দিন ঠিক হওয়ার পর আমার বাবা আমাকে বলতেছে ইমরান যেহেতু তোর ঘটনাটা জানে, মানে এখন তো জানছে যে তুই শেয়ার করতে, এখন যদি ইমরান ফোন করে তো আমি মাইনে নেব। মানে ওই সময় বাবা আরেকটা চ্যালেঞ্জের কথা বলতেছে? হ্যাঁ, এটা বাবা সত্যি, বাবা আমাকে ছুঁয়া প্রমিস করছে,
আমাকে ছুঁয়ে প্রমিস করছে যে এখন যদি ইমরান যদি একটাবার ফোনকে যদি বলে যে আঙ্কেল আমি হিমুকে চাই বা এই মুহূর্তে, তাহলে আমি মানে নিব। বাট এই মুহূর্তেও ও একটাবার আমার খোঁজ নেয় নাই, ইমরান খোঁজ নেন? তারপরে একটাবার খোঁজ নেয় নাই। তো আমি প্রতিটা দিন ওয়েট করতাম যে 5 দিন যে ছিলাম আমি সম্পূর্ণভাবে আমি ভাবছিলাম ও একটাবার হলো আমার খোঁজ নেবে, বাট কেন খোঁজ নেই এটা আমি এখন পর্যন্ত জানি না। ইমরান, আজকে আপনি লাখ লাখ মানুষের সামনে আপনি, আমার মনে হয় যে ইউ উইল বি অনেস্ট টু কনফেস, মানে কি ছিল আসলে, কেন খোঁজ নেননি ওই সময়টা? আপনি তো জানতেন যে আপনার মানে সবচেয়ে জীবনের সবচেয়ে প্রিয় মানুষটা ওই মুহূর্তে মৃত্যুশয্যায়, এবং তার বাবাও তাকে এত কিছুর পরে রাজি হয়ে গিয়েছিল। আপনি কেন খোঁজ নেন ওই সময়টা? আসলে নিজে ভয় পাচ্ছিলেন যে কোনো কারণে যদি মারা যায়? হয়েছে কি আমি বলি, আমি ওরে যখন আমার বাসায় চলে আসছিল তখন আমি ওর কাছ থেকে 3 দিন টাইম নিয়েছিলাম। হ্যাঁ। তো আমি ওই টাইম মতো যাইতে পারি না, আমি ওর কথা রাখতে পারি নাই। এর জন্য নিজের প্রতি অনেক নিজের ছোট মনে হইতো, ওর সাথে যোগাযোগ করতে আমার একটা লজ্জাবোধ হইতো। মানে আগের যে 3 দিনের ওয়াদা ছিল ওটা হ্যাঁ। রাখতে পারেনি এই কারণে? হ্যাঁ, আমার ফিনান্সিয়াল প্রবলেমের কারণে আসতে পারি নাই। তখন আমার জবটা চলে গেছে, আচ্ছা, আমি জানতো না, ঠিক আছে? তো আসতে পারিনি, এর জন্য আমি আর যোগাযোগ করি নাই। আমি তখন আল্লাহ পাকের কাছে ছেড়ে দিছি যে আল্লাহ পাক যা করে আমার কপালে যদি থাকে হ্যাঁ, তো হবে, কপালে না হলে হবে। আমি পাবো, ঠিক আছে? আমি ফ্যামিলির বলতেছি, ওর অন্যান্য গার্জেনের সাথে যোগাযোগ করতেছি। তো ব্যাপারটা অনেক ছড়াছড়ির কারণে ওর কোনো গার্জেনই আমাকে হেল্প করতে চাইতো না লাস্ট আওয়ারে। তো আপনি যখন জানলেন যে ও মৃত্যুশয্যায়, তখনও আপনি বিষয়টা নিয়ে যোগাযোগ করলেন না? এটা কি ও আসলে নিজের জায়গা থেকে কিভাবে মেনে নেবে? না, ঠিক আছে বস। তো হয়েছে কি, ও যখন এই অবস্থা তখন আমি ওর খালতো বোন সরি ওর দাদুর নম্বরে ফোন দিছি, ওর আম্মুর নম্বরে ফোন দিছি। অনেক সময় বন্ধ থাকতো, অনেক সময় রিসিভ হইতো, আচ্ছা, বাট আমি কথা বলতাম না। জাস্ট যখন ইনস্টল ওই যখন এই প্রবলেমে ছিল তখন আমি ব্যাপারটা জানি নাই। যখন ও মোটামুটি সুস্থ হয়ে গেছে তখন আমি জানছি যে হিমো সুইসাইড করার ট্রাই করছিল, এই অবস্থা। আচ্ছা, আমি হিমু আপনার কাছে চাই, তারপরে কি হলো? ও কোনো ট্রাই করেনি আপনাকে বাট যোগাযোগ আমার করে? তখন 100% মানে যে আমার বাবা আমাকে ছুঁয়ে কথা দিছে। আচ্ছা, তো বাবা আমাকে তার নিজে থেকে বেশি ভালোবাসে এখন পর্যন্ত। হুম। বাট ওর ব্যাপারটা শুধু মানে নেই, বাট শুধু আমার বাবা আমার লাইফে আমাকে একটা জিনিস দেয় না, ওরে দেয় না। আচ্ছা, আমি একটু যাই ধারাবাহিকভাবে। তারপরে কি হলো? যে ফোন যদি দেয় তাহলে আমি মেনে নিবো যে তোকে সে লাভ করছে বা খুব কিছু একটা। বাট উচিত তোরা চায় আমি দিব এখন এই মুহূর্তে। ওকে, বাট 5 দিন চলে যায়, ও কোনো ফোন দেয় না। ফোন না দেওয়ার 5 দিন পর মোটামুটি সুস্থ হই, সুস্থ হওয়ার পর বাসা নিয়ে যায়। মানে আমার বাবা 5 দিনের মধ্যে মানে হসপিটাল ডক্টরদের কোনো মানে ওরকমভাবে কোনো ছিল না, ট্রিটমেন্ট ভালো ছিল না সরকারি হসপিটাল যেহেতু। জি, তো বাবা অ্যাপোলোতে, স্কোয়ারে, ল্যাবরেটরি অনেক ট্রাই করতেছিল আমাকে নেওয়ার জন্য। আচ্ছা, আমার একটা আঙ্কেল ছিল সাংবাদিক, তো ওই আঙ্কেল অনেক ট্রাই করতেছে। আমার আরেকটা আঙ্কেল ছিল ডক্টর, তো ল্যাবরেটরি ডক্টর, উনি অনেক ট্রাই করছে, বাট ওরা কেউ এটা নিবে না, কারণ বলতেছে যে এটা পুলিশ কেস, এটা ওরা নিবে না, কোনো হসপিটাল নিবে না। আচ্ছা, তারপর 5 দিন হসপিটাল কাটানোর পরে বাসায় আসি। বাসায় আসার পর প্রায় 15-16 দিন আমি শুধু মানে যে যাও আছে না, শুধু যাও খাইতে পারছি। আর এই 5 দিন পরে স্যালাইন দিয়ে রাখছে, কোনো খাবার দেয় নাই। আমি তারপর থেকে অনেক কানাকাটি করতাম ওর জন্য, বাসায় এসে সবাই বুঝতে পারতো। তো আমার একদিন বলে যে ঠিক আছে তুই যেহেতু এত কানাকাটি করস, আমি নিজে দাঁড়া থেকে তোদের বিয়ে দিই। আমার রাজি হলো ফার্স্ট, বলতেছে ঠিক আছে। রাজি বলতে আমার কানাকাটি দেখা, তো বলতেছে তুই যখন এত কানাকাটি করস তোর আমি দিয়ে দিব। বাবা বলতেছে আর কানাকাটি নিশ্চিত করো, ডাক্তার নিশ্চিত করছে ওর প্রবলেম হবে, ওর যেহেতু ছোটো বলে প্রবলেম আছে, ঠিক আছে ও যাতে চাও দাদারে বলো, দাদা দিয়ে দিক। ওর দাদার বাসায় এসে অনুষ্ঠান করুক, ওর দাদা মানে তুই আনতে চাই, আমি আমার বাসায় করুম না। ওর যে দাদার বাসা ওখানে আসে, ওর বাবার আসা যে কোচিন আসবে আসুক, আসে খাওয়া দাওয়া করুক, দুপুরবেলা ওর নিয়ে যায় আনুষ্ঠানিকভাবে, মোটামুটি যে আনুষ্ঠানিকভাবে নিয়ে যায়। আমি ওর ফোন করি ওই দিন, ফোন দেওয়া বলি যে তুমি কি আসতে পারবা? পরে বলতেছে আমি তো এক পাশে পসিবল না। তো আমি বলি ঠিক আছে তোমার আসা দরকার নেই, যদি আমি ভাবে রাগ করে ফোন রেখে দিই। তো আমার দাদা পরে ওর সাথে কন্ট্যাক্ট করার পর বলে যে ঠিক আছে তুমি ঘিমো নিতে চাও? পরে বলছে যে হ্যাঁ আমি নিতে চাই। তো ফোন দিত প্রতিদিন, মোটামুটি কথা হতো 2-1 দাদা আমার ফোন দিত। মানে দাদা মোটামুটি আমার কষ্টটা দেখে মানা নিছে। মানে আমি যেহেতু আমি তারপরে বলছি যে আমি তো আর না পাই আমি আবার সুইসাইড করবো, আমার ফ্যামিলিকে আমি এটা বলতাম। আচ্ছা, শুধু আমার বাবা বলছে ঠিক আছে আমি তো মানি না, তো দাদা যদি দাদা দিয়েছে দাদার কাছ থেকে যা, তাও তুই ভালো থাক সুখে থাক। বাট এটা আমি কোনদিন মানি না বাচ্চা থাকতে। আপনার বাবা বলেছে এটা? হ্যাঁ, বাবা বুঝতে। মাঝখানে কয়েকবার ওর ফ্যামিলির সাথে আবার আমার ফ্যামিলি যোগাযোগ আমার দাদার সাথে। তো আমার দাদা বলে যে ঠিক আছে আমার দাদা বলে তোমার বাবাকে ফোন করতে বলো, কীভাবে নিবা নিয়ে যাও। তো বাবা ফোন করে, ফোন দেওয়ার পরে বলে যে আপনি যে কজন আসবেন আসেন, আসে নিয়ে যান, আমি আমার বাসা থেকেই করুন। আগে তো বুঝলাম কোর্টে যা করবো, ঠিক আছে কোর্ট ম্যারেজে করেন, আমার বাসা থেকে কাবিন করে দেবো। ওকে, ওর বাবা বলছে ঠিক আছে আমি আপনি 3 দিন পর জানাই। তো ওর বাবা 3 দিন পর ফোন দিছে, ফোন দেওয়া বলতেছে যে ঠিক আছে যে কিন্তু ওর বাবার থাকতে হবো। আমার ঠিক আছে আপনি বাসা থেকে নিবো, বাট ওর বাবা যেন থাকে, মানে হিমুর বাবা যেন থাকে। তো আমার বাবা তো কোনো মধ্যে থাকবে না এখানে।
তো বলতেছে যে আমার বাবা বলতেছে থাকবে না, পরে বাবা বলতেছে যে আমার দাদাই বলতেছে, কারণ বাবা যদি না থাকে বাবা দিয়ে পরে পুলিশ টুলিশ কেস করে। পরে আমার দাদা এটা বলতেছিল যে ওর বাবার বাবা আমি, এখানে পুলিশ কেস তো কোনো ঝামেলা নেই, গার্জেন তো আমি, আমার দাদা। বাট আর ফ্যামিলি এটা বুঝেছিল না, মানে যখন আমার ফ্যামিলিটা আগে আসতো আর ফ্যামিলিটা পিছিয়ে যেত। মানে ভয় পেতো আর কি সাবহাও কোনো না কোনো ভাবে, যে কোনো কারণে যে যেহেতু প্রভাবশালী। হ্যাঁ শুনে পেলে মানুষের সাথে পরিচিত ছিল, জি। আর বাবা যে কোনো কিছু করতে পারতো। যখন আমার দাদা আগে আসতো আর বাবাটা পিছিয়ে যেত, আর বাবা তারপর আবার আগে আসতে আমার দাদা তখন আবার পিছিয়ে গেছে। আমার বাবা দাদা মানে এরকমই চলতেছিল আর কি, অন অফ অন অফ। চলতেছে মাঝখান থেকে আমার জন্য অনেক জায়গা থেকে বিয়ে বুঝতে পারতেছে, ইঞ্জিনিয়ার ছেলে, ভালো বিজনেসম্যান, বা ফ্রান্স থেকে নিয়ে যাবে বিয়ের পর, বা ডক্টর, বুঝছে, বা ডক্টর পড়াশোনা করতেছে, এরকম টাইপের ছেলে আসতো, অনেক ভালো ছেলে আসতো। তো কোনটা বাবার ভালো লাগতো না, বাবা দেখতো, আমার দেখাতো, আমি কোনটা না বলতাম। তো একদিন একটি ছেলে আসে, ছেলে ভাই ঢাকাতে। তো এখন আমি ওর বলি যে মনে মন আমার বিয়ে ঠিক হয়েছে, আমি মানে মোটামুটি কথাবার্তা হয়েছে, এখন তুমি কি করবা করো। তো আমার বলতেছে ঠিক আছে তুমি, আমি বলতেছি ওই ছেলের সাথে মোটামুটি আমি ওর সাথে একবার রাগ করে আমি মার বলেছি ঠিক আছে আমি রাজি, আচ্ছা আচ্ছা ওকে। আমি এটা বলছি ওর সাথে রাগ করে। তো বলতেছে যে ঠিক আছে তাহলে তুমি ওই ভাইয়ের সাথে কথা বলো, বাট তুমি ফ্যামিলিকেও যে না জানতে পারে যে তুমি আমার সাথে কথা বলতেছো, বাট Okay. আমাদের সাথে কন্ট্যাক্ট ছিল। ওকে তখন আমার ফোন ফ্রি করেছে, আমি রাজি হয়েছি বিয়েতে, বিশ্বাস করছে, তো ফোন ফ্রি করেছে। তো আমি ওর সাথে কথা বলতাম, প্লাস ওই ছেলের সাথে আমি জাস্ট কেমন আছেন ভালো, আপনি কেমন আছেন ভালো, জাস্ট এটুকু। ওকে, মানে ওর সঙ্গে কথা বলতেন, আলটিমেটলি এর সঙ্গে কথা বলতেন। পাশে আমার দাদু বা কেউ থাকতো, তখন যদি ও ফোন দিত আমি তখন আপনাকে কথা বলতাম, যাতে বুঝে আমি ওই ছেলের সাথে কথা বলতেছি। আচ্ছা আচ্ছা তো এইভাবে কথা বলার পর এখন মোটামুটি বিয়ে ঠিক, আমাদের বাসা থেকে ওদের বাসা বাড়ি ঘর দেখতে যাবে, ডেট দিবে। তো মানে ওর বাসা থেকে মানে ছেলে বাসা থেকে আমার বাসায় আসে মোটামুটি সব ঠিকঠাক দেখে গেছে, ফ্যামিলি সবাই আসছিল। আসার পর এখন আমি বলতেছি ডেট দিতে যাবে, এখন তুমি কি আসতে পারবে কিনা, যদি তুমি এবারও না আসতে পারো তাহলে সারা জীবনের মতো আমাদের সব শেষ। হয় আমি এবারও নিজে পুরোপুরি শেষ করে দেবো, আমার মানে এবার কেউ ভাবে নিজে শেষ করবে যা কিন্তু বাঁচতে না পারি, আর নয়তো ওই ছেলে বিয়ে করে আমার সাথে থাকতে হবো। বস এখানে আমি কিছু বলছি। Sure. তো ওই দিন হলো 19 ডিসেম্বর 2017। তো ওই দিন ওই কথাগুলো আমার বলতেছে যে এবার যদি তুমি আসতে না পারো তাহলে আমাকে হারাইতে হবে বা আমি নিজেকে শেষ করে দিব, ঠিক আছে। তো ওই দিন আমি অনেক চিৎকার পড়ছি ওর জন্য, টানা 3 দিন ওর জন্য ফোন সৌদি আরবে। হ্যাঁ, তখন ওর বলতেছে যে তুমি আমার জন্য একটু ওয়েট করো। আমি অনেক চিৎকার পড়ছি 3 দিন। তো পরে বলতে যে আমি বললাম যে আমি জানুয়ারির 1 তারিখে আসবো। 10 দিন সময় চাই আমার কাছে। আপনি এতটা লেট কেন হচ্ছিল বলেন তো? আপনার পকেটে কোনো পয়সা ছিল না? না বস, আমি সার্ভিস আমার 1.5 বছর বাইরে, তারপরেও পকেটে পয়সা ছিল না? কারণ আমি যাওয়ার পরের থেকে আমার ফ্যামিলির রেসপন্স নিতে হয়েছে। বাট ফ্যামিলি তো এটা বোঝাতে ছিল যে আপনি খুব ক্রুশিয়াল একটা ইস্যুতে আছেন। হ্যাঁ, আমার ফ্যামিলির রেসপন্স নিতে হয়েছে, এর জন্য আমার ব্যালেন্স 0 ছিল। আচ্ছা এর জন্য আমি কোর্টের কোনো ডিসিশন নিতে পারিনি। ওকে। পরবর্তীতে 19 ডিসেম্বরের থেকে আমার অবস্থা খুবই খারাপ। তো আমার ওখানে ভাই ব্রাদার আছে, আলামিন আমার খালতো ভাই, ও ব্যাপারটা ফলো করে। আমার ভাই ব্রাদার আছে, ওরা জিজ্ঞেস করতেছে কি হয়েছে তোর, আমি কই না কিছু না। ওরা এই ব্যাপারগুলো সবই জানতো। পরে ওরা সবকিছু ম্যানেজ করে দিল, টিকিট ম্যানেজ করে দিল খালতো ভাই আলামিন, ঠিক আছে। আর আমার ফ্রেন্ডদের কাছ থেকে ধার কইরা পরে আমি টিকিট ওটা কি আপনার জব ছেড়ে দিয়ে আসতে হলো নাকি? না, আমি জব ছেড়ে দিছি কোরবানি ঈদে। আচ্ছা, তার মানে ওই সময়টাতে আপনি কি একদম পুরো বসা ছিলেন? হ্যাঁ, এখন আপনি এখানে মাঝখানে এটা বসা ছিলাম, আমি বাইরে টুকটাক কাজ করতাম। পরবর্তীতে আমি নতুন করে বিজনেস নিয়েছি, 1 মাস হয়েছে। ইন দ্য মিন টাইম আপনার চলে আসতে? হ্যাঁ, ডিসেম্বরের তো এতে আপনার বিজনেসে ক্ষতি হলো না? ক্ষতি তো অবশ্যই হয়েছে। আচ্ছা, আপনি আসলেন বাংলাদেশে কয় তারিখে আসার কথা ছিল? তারিখের মধ্যেই কি আসলেন নাকি তার আগে চলে আসছে। তার আগে চলে আসলেন? আসার পরে কি হলো আমি একটু শুনি। আসার পর আপনি কি করলেন? হ্যাঁ শিওর। তো ও আমাকে বলতেছে যে আমি 1 তারিখে আসবো। তো আমি বলছি আমি বিশ্বাস করি না তুমি 1 তারিখে আসবা, কারণ এর আগে তুমি বলছো, আমি এটা বিশ্বাস করি না। তো বলতেছে ঠিক আছে, আমি আসার পর যদি আমার যে বাংলাদেশে যে নাম্বারটা ছিল। ও আপনার সঙ্গে সম্পর্কে 2 মাসের মাথায় দেশের বাইরে চলে গিয়েছিল। কতদিন পরে আসলো দেশে? এটা তো ফার্স্ট টাইম আসা। হ্যাঁ, কতদিন পরে? তার 2 বছর। এই 2 বছরের মধ্যে বাংলাদেশে যত কিছু হয়েছে ও ফেস করেছে, আপনি করেননি। মানে এই সুইসাইডাল কেস থেকে শুরু করে যত রকমের সমস্যা ও ফেস করেছে। আচ্ছা হ্যাঁ, তারপর? আমি বলছি আমি বিশ্বাস করি যে তুমি আসবা। তো বলতেছে ঠিক আছে, আমি বাংলাদেশে। স্যালুট টু ইউ গার্ল, কজ এই 2 বছরে ওকে মোটিভেট করার জন্য 2টা দিনই এনাফ। মানে ওকে কি করা হয়নি, ওর বাপ পিস্তল ধরছে ওর মাথায় এবং ও সুইসাইড পর্যন্ত করতে গেছে। মাই গুডনেস, জিত কাকে বলে? আমি এই দিক দিয়ে অনেক হ্যাপি যে ও আমাকে এত না হ্যাপি, কিন্তু জিতটাও মনে রাখেন, উল্টাপাল্টা ভবিষ্যতে যদি কিছু হয় আপনারা যে কি করবে, কারণ ও কিন্তু অনেক ইজি একটা জায়গাতে, কোনো মেয়ে করবে না। লাভের জায়গা থেকে অফকোর্স রেসপেক্ট, কিন্তু ওর ভেতরে যে ক্রেজিনেসটা আছে, ও যে কোনো একটা জিনিস যদি ধরে যে ওইটা যেমনি ও আদায় করবে, এটা কিন্তু মারাত্মক
মারাত্মক শক্তি। এটা যদি পজিটিভলি অ্যাক্ট করে খুব ভালো, কিন্তু এটা যদি নেগেটিভলি অ্যাক্ট করে এটা কিন্তু ভয়াবহ। হ্যাঁ এটা একটু জাস্ট আমি আপনাকে বললাম, হ্যাঁ, এটা আপনার মাথায় রাখাটা জরুরি। ভয় পাই যদি এটা নেগেটিভে না। নেগেটিভ না যেন হয় এই এনার্জিটা কখনো। হ্যাঁ হ্যাঁ, তো ও আসছে। হ্যাঁ হ্যাঁ, তো ও আমাকে বলতেছে, আমি বলতেছি আমি বিশ্বাস করে তুমি আসবা। তো বলছে আমি যদি বাংলাদেশে আসি, আমার বাংলাদেশের নাম্বারে তোমাকে ফোন দিয়ে এয়ারপোর্টে নেবে, তাহলে বিশ্বাস করবা? পরে আমি বলছি যে হ্যাঁ বিশ্বাস করবো। তো ও আর সব কিছু কনফার্ম হয়ে গেছে। তারপর আমাকে জানে না যে ও আসবে, সারপ্রাইজ সার্ভিস দেওয়ার জন্য। হ্যাঁ। তো আমি ওকে রিকোয়েস্ট করতেছি, ও বলতেছে আজকে আমি অনেক হ্যাপি। মানে একদিন 5-6 দিন পুরো কানাকাটি, প্রতি ফোনে কানাকাটি করতো, খাইতো না ঠিক মতো। আর ভাইরা বলতো ও তো খাইতেছে না, তোমার সাথে ঝগড়া হয়েছে কিনা, কি হয়েছে? আমি বলছি না কিছু হয় না। মানে ওর ভাইদের সাথে ওর কিন্তু কন্ট্যাক্ট ছিল। আচ্ছা আচ্ছা। তো এখন আলামিন ভাইয়ের কথা যে বললো, ভাই বলতেছে আজকে তো তুমি অনেক খুশি থাকার কথা। আমি বলছি কেন, কি হয়েছে? বলতেছে ইমরান তোমার বলে নাই। আমি বলছি না তো। পরে বলতেছে যে ঠিক আছে তাহলে ইমরানই বলবে। তো আমি বলতেছি ভাই কেন এই কথা বলছি, সত্যিটা বলো। তো আমি জিদ করতেছিলাম ওরে। তো ওদিনও বলে আছে যে আমি পরশু দিন আসতেছি বাংলাদেশে। তো ও বাংলাদেশে আসে 30 তারিখে। 30 তারিখে আসার পর ও 1:30টার দিকে ল্যান্ড করে। ল্যান্ড করার পরেই ও আর এক ফ্রেন্ডের বাসা ছিল ওই দিন, মানে সালাউদ্দিন মামা যেটি বললাম, আচ্ছা মামার বাসা ছিল। থাকার পর ও আমাকে বলছিল যে 4টা লেট করবে। তো আমি ঠিক 1টা বাজে ঘুম আসছি। এতক্ষণ পুরা সজাগ ছিলাম মানে ওর জন্য। তো ও বলছে আমি 4টা বাজে অ্যালার্ম দিয়ে রাখছি উঠবো। তো আমার 3টা বাজে ঘুম হয়ে গেছে, মানে টেনশনে। আর আমি আগে থেকে বলছি আমার ঘুম অনেক কম হইতো, ওর জন্য ঘুম আসতাম না। তো 3টা বাজে ওঠার পর ফোন দিছি, ওর বাংলাদেশে নাম দেখি ওর আগে নাম্বার থেকে 4টা মিস কল, মানে ও ফোন দিছে। তো আমি ভাবছি তাহলে মানে ল্যান্ড করছে। পরে আমার ফোন দিছে, পরে ওর ফ্রেন্ড ধরছে। পরে বলতেছে যে ও তো টায়ার্ড, ঘুম আসতেছে, আমি ওয়েট করে ডাকে 2 ঘন্টা পর। আমি বলছি আচ্ছা ঠিক আছে। তো ওই দিন আবার সকালে আমার বাবা ঢাকা যাওয়ার কথা ছিল, মানে 5টার দিকে বাবা ঢাকা চলে গেছে। তো ও আমার 5:30টায় ফোন করছে। ফোন করার পর কথা বলতেছে। পরে ও ওখান থেকে মানে ঢাকা টঙ্গী থেকে দুহার আসছে। মানে আমাদের ওখানে প্রায় 4-5 ঘন্টা টাইম লাগে যাইতে। ওর ফ্যামিলিরা কেউ জানে না যে ও বাংলাদেশ আসছে, ওর ফ্যামিলি কেউ যায় না। কারণ এটা তো আমার ফ্যামিলি জানা যায় তাহলে প্রবলেম হবে। আমার বাবা জানে শুধু আমাকে বলছে। ওকে। তো এখন ও আসার পর এখন ও আমাদের বাসার সামনে এসে আমাকে ফোন দিছে যে আমি আসতেছি, তুমি এখন বের হও। তো আমি ওই দিন এতই চিলিভাবে বেরোতে পারছি যে আমি কখনো পারিনি। তো আমি ওই দিন তাড়াতাড়ি করে শুধু ব্যাগের সামনে যে করে কাপড় চোপড় পাইছি নিয়ে ব্যাগে ঢুকে চলে আসছি। আসে বসে নিতে আসে আমি তো অনেক কান্নাকাটি করতেছি। আমি বিশ্বাস হতেছিল না যে আমি ওরে পাইছি। তো কান্নাকাটি করতেছি, ও আমার সান্ত্বনা দিতেছে। এটা কি সেকেন্ড টাইম কান্নাকাটিটা কি হাক করা অবস্থায় ছিল নাকি নরমাল? না, এটা সিরিজের পাশাপাশি বলে। তো ওই দিন ফার্স্ট টাইম আমার জন্য রেড রোজ নিয়ে আসে, জীবনে এই ফার্স্ট, জীবনে ফার্স্ট। এত কিছু ঘটনার পরে কারণ আপনার তো বাংলায় মনে হচ্ছে না? না ভাই, হইছে কি আমি ওর সাথে যোগাযোগ হয়েছে তো হবে না, কারণ মাত্র 2 মাসের ওর সাথে দেখাটা হয়েছে খুব কম। রাইট রাইট। এই 2 মাস কম দেখা হয়েছে। দেখা হয়েছে আমাদের। হ্যাঁ। তাও সামনাসামনি দেখে কথা বলতে পারে না, শুধু একবারই হাক করতে পারছে। তারপর এই ঘটনা, হ্যাঁ, এই এক হাত থেকে এত কিছু ঘটে গেল। হ্যাঁ, সে কখনো ওভাবে দিতে পারে না, আমি আর কোনো সময় কোনো গিফট দিতে পারি না। রোজ নিয়ে আসছে তারপর? তো রেড রোজ নিয়ে আসছে। ও প্রথম আমাকে দেখায় নেই। তো ও সেনজিয়ালে এত জোরে চাইতেছিল। তারপর মোহাম্মদপুর আসতে আসার পরে ও আমাকে রাস্তায় মানে ফুল করে গিফট করে কানা কাপড় বুঝাইতেছিল। তো ওখান থেকে ডাইরেক্ট আমরা গাজীপুর চলে যাই। গাজীপুরে এক আওয়ামী লীগের একটা ভাই ছিল, অনেক ভালো। তো যেহেতু একটু ক্ষমতাবান ওখানকার আওয়ামী লীগের সভাপতি, তো ভাইয়ের মাধ্যমে আমাদের বিয়ে টিয়ে সব হয়। নিজেরাই করে ফেললেন? হ্যাঁ। তো ভাইয়ের লোকজন ছিল, ভাই করা দেয়। করানোর পরে এখন ভাই আমার কয়েকদিন হোটেলে থাকি। এটাকে ফ্যামিলি জানতো যে আপনি ফাইনালি চলে আসছি এবং আচ্ছা ওকে। তারপর আমার আঙ্কেল আমার খালামন্দি বাড়ি থেকে ওদের বাসা 5 মিনিটের দূরত্ব। বাট আমি কখনো ওদের বাসায় যাই চিনতে এমন আগে, রিলেশনের আগে। তো আমার আঙ্কেল ওদের বাসায় গেছে, যাবো বলতেছে হিমু কোথায় বাসায় আসছে না। পরে বাবা বলতেছে না হিমু তো আসে নাই, কেন কি হয়েছে? মানে বাবা তো জানে। করলেন কত তারিখে বিয়ে? ও 30 তারিখে রাত 1টা আসছে, মানে 29 তারিখ রাত 1টায়। তো আমি 30 তারিখে 11টা বাসা থেকে চলে গেছি। 2018 সালে না 2017? এই যে 2018-তে। 2018 কত তারিখে? না 2017 30 তারিখ ডিসেম্বরের 30 তারিখে। আচ্ছা। তো ওই দিন তারপর বিয়েটি সব হয়। হওয়ার পরে আমরা হোটেলে উঠার পরে ওখানে আমরা 1 সপ্তাহ ছিলাম। থাকার পর আমাদের যে কর্মীর যে কাগজ আছে ওটা নিয়ে পরে বাসায় আসি। অবশ্য আমার ফ্যামিলি বাবা আমাকে আগে বসে তুমি যদি চলে যাও, একবার চলে যাও, বাসায় কখনো আসতে পারবে না। বাট আমি কখনো তোমার কেস কিচ্ছু করবো না। বাট বাবার কথা রাখছে, এ পর্যন্ত কোনো ঝামেলা করে না। আপনি এরপরে কি করেছেন? আপনি কাগজপত্র নিয়ে ওনার বাসায়, শ্বশুরের বাসায় চলে। শ্বশুর বাড়ি থেকে আপনাদের রেসপন্স? হ্যাঁ, তারপরে আমি বলতেছি বস, হ্যাঁ আমরা 30 ডিসেম্বর 2017-তে বিয়ে করলাম। তো পরবর্তীতে আমরা হোটেলে থাকি, এটাও বলছে। পরবর্তীতে আমার বিয়ের পরে আইসা আমি বাবারও জানাই যে আমরা বিয়ে করে ফেলছি। তো বাবা শুনে অনেক খুশি, আমার মামাদেরকে বললাম, সবাই অনেক খুশি। তো 3 দিন পরে মামা ফোন ব্যাক করছে যে ইমরান তুমি গ্রামে চলে আসো, তো কোনো প্রবলেম নাই, আর ওর বাবা কোনো প্রবলেম করতেও পারবে না, ঠিক আছে। আমার মামা খুব পাওয়ারফুলি, এর জন্য আমরা
ওই কাগজটা পাওয়ার সাথে সাথে আমরা চলে আসি। এখানে আরেকটা কথা হচ্ছে ওর মামা আর বাবা প্রায় সেম লেভেলের, একই ধরনের বিজনেস করে, একই ধরনের উদ্দেশ্যে মানে চলাফেরা করে। আপনার আপন মামা? হ্যাঁ, আর আপন মামা আর আমার বাবা ক্লাসমেট, ছোটবেলা থেকে ক্লাসমেট ছিল, আর বিজনেসটাও সেম। এখানে একটা কথা বলে, ওর বাবার সাথে আমার আগে সম্পর্ক খুবই ভালো ছিল, দেখলেই বলতো ভাগনা কেমন আছো, বাবা কেমন আছো, ঠিক আছে। মানে ওর মামা যখন ছোট আছে থেকে ওর সাথে রিলেশন হয়েছে জানতে পারছে, তখন থেকে আর কথা বলা কোনো হয়নি। প্রকার পাত্তা দেয়নি? না। আচ্ছা, ওকে। তো তারপরে এখন শ্বশুর বাড়িতে আপনি আছেন, রাইট? হ্যাঁ, তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমি লাইফে যা চাইছি আল্লাহ তাআলা আমার কাছে পূরণ করছে। নো ফাইন, ইউ আর হ্যাপি, দ্যাটস দ্যাট, উই আর অলসো হ্যাপি। কিন্তু আমার একটা কথা হচ্ছে, লেখাপড়াটা কি হলো? হ্যাঁ, লেখাপড়া বলতে বোর্ডে গেছিল, মানে আমার ওখান থেকে একটা সার্টিফিকেট আনতে হবে, আমি আইনা আবার গ্রামে যে ভর্তি হব। তো বোর্ড থেকে বলছে যে দুইটা ইসে মানে সার্টিফিকেট দেওয়া হবে, একটা হচ্ছে যদি মেয়ের বিয়ে হয়ে যায় সে কারণে, আর সেকেন্ডটা হচ্ছে যদি বাবা কোনো সরকারি চাকরি করে। তো আমার বিয়ে হয়ে গেছে, কাগজটা দেওয়ার পর মানে একটু সময় লাগবে যেহেতু বোর্ডের ব্যাপার, তো মানে আমি পড়াশোনাটা আবার স্টার্ট করবো। পড়াশোনা স্টার্ট করবেন অবশ্যই। আমি চাই যে আমি নিজে পায়ে দাঁড়াবো, আমার বাবার যে স্বপ্ন ছিল আমি এটা ওর মাধ্যমে পূরণ করবো, যেন বাবা কখনো বলতে না পারে যে আমার বাবার স্বপ্নগুলো পূরণ করতে পারি না, সেই কারণে আমি স্বপ্নগুলো পূরণ করবো। বাবাকে মিস করেন না? আমি গুরু, এটা আমি বলবো, প্রতিটা রাতে কান্না করে, তখন আমার অনেক কান্না, অনেক কষ্ট লাগে, ঠিক আছে। আমি ওর সামনে কখনো চোখের পানি ফালাই না, এর জন্য ও অনেক কষ্ট পাবে আমার চোখের পানি দেখা। ও ইচ্ছা মতো কান্না করে আম্মুর জন্য। মাঝে মাঝে আমি ওর আম্মুর ফোনও দিই, ঠিক আছে। রিসিভ হয় না, বা রিসিভ হইলে কথা বলে না আমার সাথে। বাবাকেও আমি ফোন দিই, মাঝে মাঝে মেসেজও পাঠাই, সরি আঙ্কেল আমাদের ভুল হয়ে গেছে। ও অনেক কান্না করে, এই জিনিসটা আমার অনেক কষ্ট লাগে। গুরু আমাদের আমি তো এর জন্য গুরু দোয়া না, করবেন ঠিক যেন। আছে, আমি বুঝতে পেরেছি। ওর বাবা যেন আমাকে না মাইনে নেক, বাট ওকে যেন মাইনে নেয়। ও ওর আম্মুকে অনেক বেশি মিস করে, অনেক বেশি। কিছু বলার আছে হিমু আপনার জায়গাটা থেকে? সিরিয়াসলি আমি আমার ফ্যামিলি সবাইকে অনেক বেশি ভালোবাসি, অনেক। আমি চাই প্রতিটা বাবা মা তাদের সন্তানদের এই জিনিসটা বুঝুক, তাদের সন্তান যেমন তাদেরকে ভালোবাসে, তাদের সন্তানের ইচ্ছা করে প্রার্থনা দেওয়া উচিত। বাবা কি কিছু বলতে চান স্পেশালি? হ্যাঁ, আই লাভ ইউ বাবা, আমি সত্যি তোমাকে অনেক 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 ভালোবাসি। আমি তোমাকে কষ্ট দিতে চাই না, বাট তোমাকে অনেকবার বুঝতে তুমি মানে না অনেক। আমি সরি না বলে চলে আসছি, পারলে ক্ষমা করে দিও যদি পারো, বাট আমি সত্যি সত্যি সরি। গল্পটা দুটো দিক থেকে ইম্পর্টেন্ট, যেটা একটু আগে বলছিলাম। একটা হচ্ছে যে যেই বয়সের একটা টিনেজ কিশোরীকে যেভাবে মেনটেন করা উচিত ছিল সেই জায়গাটা ঠিক মতো হয়েছে কিনা, এটা একটা ইম্পর্টেন্ট বিষয়। এই বয়সটা এতটাই ডেঞ্জারাস বয়স যে এদের প্রতি যত বেশি আপনি রাগ দেখাবেন, যত বেশি আপনি ক্রেজি হয়ে যাবেন, ওরাও ঠিক পাল্টা আপনাকে সেই জবাবটা দিবে। এটা একটা। আরেকটা যেটা হচ্ছে যে এই বয়সে যদি কোনো লাভ কারো মনে আসে, বিশেষ করে কিশোরীদের বা কোনো কিশোরের, এটা এতটা পাওয়ারফুল লাভ হয় যে এটাকে যদি দমিয়ে রাখার চেষ্টা করা হয় ইন এ ডিফারেন্ট ওয়ে, জোর দিয়ে, সেটা ভয়াবহ রকমের অ্যাক্টিভ হয়ে যায়। ওর ক্ষেত্রে যেটা হয়েছে, বিশেষ করে হিমুর ক্ষেত্রে আমি বলবো যে খুব ওর জীবনের ফার্স্ট লাভ, রাইট হিমু? আপনার তো ফার্স্ট লাভ, এটা আমার লাইফ ফার্স্ট। ওর লাইফে ফার্স্ট লাভ, এবং প্রেমে পড়তে না পড়তেই একটা ডিস্টেন্স তৈরি হয়েছে ওদের মধ্যে, দূরত্ব তৈরি হয়। দূরত্ব বলতে আমি যেটা বোঝাচ্ছি, কাছে পায়নি ছেলেটাকে। এবং এতে করে একে তো ফার্স্ট লাভের প্রতি মানুষের ইমোশন থাকে আকাশচুম্বী, আরেকটা বড় যেটা হয়েছে যে দূরত্ব যেহেতু হয়েছে, ডিস্টেন্স যেহেতু তৈরি হয়েছে, সুতরাং এটা আরো দ্বিগুণ বেড়ে গেছে। দুটো। থার্ড ফেসে গিয়ে ওর বাবার যেই চাপটা ওর উপরে দিয়েছে, সেই চাপটার কারণে এটা আরো বেড়েছে এবং রীতিমতো এটা ভয়াবহ আকার ধারণ করেছে। এই জিনিসগুলো খুব টেকনিক্যালি মেনটেন করাটা উচিত ছিল। আমি বলছি না যে ওদের সম্পর্কটা খারাপ হয়েছে বা ভালো হয়েছে, আমি যেটা বোঝার চেষ্টা করছি ওর বাবার অ্যাঙ্গেল থেকে, যে এই জোরটা না দিয়ে বরং যদি অন্য কোনো রাস্তা বেছে নিতেন, সেটা হয়তো বা এদের জন্য ভালো হতো। আরেকটা অ্যাঙ্গেল যেটা হচ্ছে এদের দুইজনের ক্ষেত্রে আমি বলব, সেটা হচ্ছে বিশেষ করে ইমরান তো বয়সে বড়, প্রায় 10 বছরের, রাইট? সো এখানে আপনি ওর হাজব্যান্ড, লাভার এবং একই সাথে অভিভাবকও। আপনি খুব ভালো করেই জানেন যে ও কত বড় স্যাক্রিফাইস করে আপনার জীবনে এসেছে, এবং এসেছে এটাকে আমরা একটা সাফল্যের জায়গা থেকে নিতে চাই আজকের ভ্যালেন্টাইন ডেতে স্পেশালি। কিন্তু সামনে কিন্তু অনেক বড় একটা সময়, এখানে কিন্তু আপনাকে প্রুফ করতে হবে। ও কিন্তু অলরেডি প্রুফ করে ফেলেছে, হ্যাঁ। এখন কিন্তু আপনার টার্ন। হ্যাঁ, এইটা কিন্তু আমি যেটা বুঝি, দিন শেষে একটা কথা বলি, আজকের অনুষ্ঠানটা শেষ করব। একটা জায়গায় কখনো কোনো কমতি হলো আপনাকে কখনো মার্সি করতে পারবে না, এবং কখনো করবেও না। এটা হচ্ছে লাভ। হ্যাঁ, এবং
আপনি ওকে দিন শেষে কতটুকু খাওয়ালেন, কি করলেন, কি অবস্থায় রাখলেন, এই জায়গাটায় হয়তো ও কোনোদিন আপনার থেকে কোনো কোশ্চেন তুলবে না। না। কিন্তু দিন শেষে যদি ও কোনোদিন দেখে যে ওর ভালোবাসায় কোনো কমতি আছে আপনার জায়গাটা থেকে, তাহলে কিন্তু ও আপনাকে কখনো মার্সি করবে না, এবং করা উচিত না আমি বলি, কারণ ও যত বড় স্যাক্রিফাইস করেছে আপনার জন্য, এইটাই হচ্ছে আপনার সারা জীবনের পরীক্ষা। সো বেস্ট অফ লাক, আমি শুধু এটুকুই বলতে চাই আপনাদের দুইজনকে। অ্যান্ড দোয়া করি আমাদের এই অনুষ্ঠান থেকে, বি হ্যাপি, ইউ গাইজ উইল বি অলওয়েজ হ্যাপি। আমাদের লাখ লাখ মানুষ দোয়া করবে আপনাদের জন্য। বস আমি একটা কথা বলতে চাই। শিওর শিওর। হিমু আমাকে ফার্স্ট লাভ ইউ বলছে, তো আজকে তো বিশ্ব ভালোবাসা দিবস, তো ওই হিসাবে আমি ওকে আজকে প্রপোজ করতে চাই। এর আগে করেন নাই? হ্যাঁ করছি, তো আজকে একটু স্পেশাল এর জন্য। আমরা চাই আপনাদের এই ভালোবাসাটা সবসময় মজবুত থাকুক। আর হ্যাঁ, আমাদের এই দোয়া করবেন। অবশ্যই, এবং আমাদের এই অনুষ্ঠানের পক্ষ থেকে, লাখ লাখ মানুষের পক্ষ থেকে হিমুর বাবাকে আমরা সবাই মিলে সরি বলতে চাই। কারণ যেটা হয়ে গেছে সেটা তো হয়েই গেছে। সরি বলছি এই অর্থে যে যেই জায়গাটাই যাক না কেন, যেটাই হোক না কেন, যত কিছুই হোক না কেন, হিমু কিন্তু আপনার মেয়ে। এবং আপনি যতটা ক্ষোভের মধ্যেই থাকেন না কেন, যত কিছুই হোক না কেন, আমি নিজেও বাবা হয়েছি খুব সম্প্রতি, আমার মেয়ের বয়স 4 থেকে 5 মাস। আমি বাবা হওয়ার 7টা থেকে আমি আপনাকে বলতে চাই যে হিমু কিন্তু আপনার মেয়ে। এবং এই জায়গাটায় আপনি সিদ্ধান্ত নিন আপনি কি করবেন। আমরা কেউই আপনার চেয়ে বেশি বুঝি না, এবং শুধু এতটুকুই বলতে চাই বারবার যে হিমু কিন্তু আপনার মেয়ে। ভালো থাকুন আপনি, আপনারা সবাই ভালো থাকুন। আর আজকের মতো বিদায় নেই। ওদের এই কান্নাটা ভবিষ্যতে সুন্দর হাসি হয়ে খুব সুন্দর একটা সংসার হোক, সেই শুভকামনা জানিয়ে আজকের এপিসোডটা শেষ করছি।